আসসালামু আলাইকুম। তো সবাইকে আমাদের এই আজকের এই লাইভ ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের লাইভ ক্লাসটা হচ্ছে মনন একাডেমির পেজ থেকে হওয়া আমাদের অ্যাডমিশন, এইচএসসি এবং এসএসসির একটা গণিতের ফাউন্ডেশন ক্লাস, যে ক্লাসে আমরা ইনশাল্লাহ গণিতের অনেক মজার বিষয়, অনেক ইন্টারেস্টিং টপিকস এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু খুঁটিনাটি জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা যারা ক্লাসে এসছি তারা অলরেডি, যেহেতু আমরা ক্লাসে চলে আসছি, আমরা তিনটা জিনিস নিয়ে রেডি হব ভাইয়া। নাম্বার ওয়ানে হচ্ছে খাতা, নাম্বার টুতে হচ্ছে কলম এবং নাম্বার থ্রিতে হচ্ছে ক্যালকুলেটর। খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাব। পাশাপাশি আমরা যে কাজটা করব, আমরা খুবই মনোযোগ দিয়ে আমাদের টেবিলটায় বসি, যেন আমাদের আগামী বেশ খানিকটা সময় আমরা টোটাল কনসেন্ট্রেশন দিয়ে এই ম্যাথ ক্লাসটা আসলে করতে পারি। তো আমরা শুরু করার আগে অলরেডি প্রায় আমরা 15-20 জনের মতো চলে এসেছি। আমরা একটু ক্লাসটাকে সবার সাথে শেয়ার করব। অমি অল গুড ভাইয়া, অমি জয়েন করছে হচ্ছে আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে। অমি আমার ছোট ভাই। মুয়াজ হোসাইন, ক্লিয়ার ভাই, সুরভি, ওয়ালাইকুম সালাম, ভালো আছি আপু, তোমরা সবাই ভালো আছো? একটু কাজ করো, ক্লাসটা একটু শেয়ার করো। ক্লাসমেট, ব্যাচ, ফ্রেন্ডস যারা আছে না কেন, সবার সাথে ক্লাসটাকে একটু শেয়ার করো তোমরা, আমরা যেন ক্লাসটা সামনে আগায় নিয়ে যেতে পারি। আসো। তো আমরা লাস্ট ক্লাসে যে কাজটা করছিলাম, আমরা স্থানাঙ্ক রিলেটেড জিনিসপত্র দেখছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা ধারার কয়েকটা পার্টও দেখছিলাম, রাইট? ঠিক আছে, আমরা সরল রেখা করছিলাম এবং সরল রেখা থেকেও বেশ কিছু জিনিস আমাদের দেখা হয়ে গেছিল। স্পেশালি আমরা একটা ওই যে বললাম পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আমরা আসলে দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা এরপর থেকে খানিকটা জিনিস দেখব এবং আজকের ক্লাসে আমরা সমীকরণ নিয়ে অনেক কথাবার্তা বলবো। কি নিয়ে বলো? সমীকরণ নিয়ে, ফাংশন নিয়ে। ফাংশন এই পার্টটা আমাদের অনেকের সিলেবাসে নাই, কিন্তু ফাংশন সম্পর্কে তুমি যদি ভালোভাবে না জানো তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবা। এজন্য আজকে আমরা ফাংশন রিলেটেড অনেকগুলা কাজও ঠিকঠাক মতো ইনশাল্লাহ করব। ওকে, আসো দেখি আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো ওকে, দাঁড়াও বন্ধু। তো আমরা আজকের ক্লাসে আমাদের একটা পার্ট ছিল হচ্ছে, যেখানে লাস্ট ক্লাসে শেষ করেছিলাম, আমরা সরল রেখা দেখছিলাম এবং সরল রেখা থেকে আমরা বেশ কিছু ইকুয়েশন দেখছিলাম। সরল রেখা থেকে আমরা সরল রেখার সাধারণ সমীকরণ কি বলো? y সমান mx প্লাস সি, এটা আমরা দেখা হয়েছিল। আমরা শিখেছিলাম x বাই এ প্লাস হচ্ছে y বাই বি সমান 1, যেখান থেকে আমরা x অক্ষের ছেদকৃত অংশ আর y অক্ষের ছেদকৃত অংশ আসলে বের করছিলাম। ঠিক আছে, সেটা হচ্ছে সরল রেখার কি সমীকরণ বলো? সাধারণ সমীকরণ। আর এখান থেকে আমরা কি বের করছিলাম বলো? এখান থেকে আমরা ছেদকৃত অংশের পার্টটা আসলে বের করছিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি আমাদের দেখা হয়েছিল। আজকের পার্টে আমরা এরপর থেকে ইনশাল্লাহ শুরু করব। ওকে, তাহলে আজকে আমরা যে কাজটা করব ফার্স্টে, সেটা হচ্ছে আমি কিছু শর্ত তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম। তোমরা জানো অনেকে, বাট ইয়েট আমি কিছু শর্ত তোমাদেরকে দেখাবো। যেমন ধরো y সমান m1x প্লাস হচ্ছে c, আবার y সমান m2x প্লাস, ধরে নাও এটা হচ্ছে c1, এটা ধরে নাও c2। আচ্ছা, এই যে দুইটা সরল রেখা, এই দুইটা সরল রেখার ভাইয়া খেয়াল রাখবে, এগুলো কিন্তু সরল রেখা সমীকরণ। y সমান m1x প্লাস c1 এটা একটা সরল রেখা, y সমান m2x প্লাস c2 এটা একটা ডিফারেন্ট সরল রেখা, রাইট? এই সরল রেখাগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন ধরো দুটা সরল রেখার লম্ব হওয়ার শর্ত কি, কে বলতে পারে? এই দুটা সরল রেখার তোমার লম্ব হওয়ার শর্ত কে বলতে পারো? লম্ব হওয়ার শর্ত কি? হ্যাঁ, ঢাল দ্বয়ের গুণফল হবে ঋণাত্মক। m1 ইন্টু m2 হবে হলো -1। ঠিক আছে, এই দুটো সরল রেখার লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, লম্ব দেখে হয়তো অনেকে বুঝতেছে না, আমি লম্ব লিখে দেই। ওকে, সো ঢাল দুইটা লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল হইতে হবে -1। আর এই সরল রেখা দুইটার সমান্তরাল হওয়ার শর্ত কি বলো? কিসের বলো? সমান্তরাল হওয়ার। ঢাল দুটো সমান। হ্যাঁ, ঢাল দুইটার কি হইতে হবে বলো? ইকুয়াল হইতে হবে, ঢাল দুইটা সমান হওয়া লাগবে, রাইট? ঠিক আছে, আচ্ছা জি। এরপরে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ আমরা এখান থেকে বের করতে পারি। রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, রেখাদ্বয়ের কি বলো?
অন্তর্ভুক্ত কোণ। আমরা এখান থেকে আজকে কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা সমীকরণ সমাধানের ইকুয়েশনটাও প্রুফ করব আজকে। রেখাদ্বয়ের কি কোণ বলো? অন্তর্ভুক্ত কোণ। রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি হয় বন্ধু বলো? থিটা। রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আমরা ট্যান থিটা দিয়ে লিখতে পারি। থিটা যদি হয় সেখানে আমরা কি লিখি বলো? প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 minus m1 প্লাস m2 মাইনাস না প্লাস, ঠিক আছে, 1 প্লাস m1 ইন্টু কি বলো? m2। আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখি এবং এই জায়গাতে একটা জিনিস একটু মনে রাখা লাগে, সেটা হচ্ছে যদি আমরা কি করি ভাইয়া বলো? প্লাস চিহ্ন নেই, তাহলে প্লাস নিয়ে আমরা কি পাবো বলো? প্লাস নিয়ে পাবো হচ্ছে সূক্ষ্মকোণ এবং মাইনাস চিহ্ন নিয়ে আমরা পাবো হচ্ছে তোমার স্থূলকোণ। প্লাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণ এবং মাইনাস চিহ্ন নিয়ে প্রবৃদ্ধ কোণ কি পাবো? ঠিক আছে, কি কোণ ভাইয়া? প্রবৃদ্ধ কোণ না, ঠিক আছে। আচ্ছা, প্লাস নিয়ে হচ্ছে সূক্ষ্মকোণ, মাইনাস নিয়ে হচ্ছে কি কোণ বলো? স্থূলকোণ। সেই জিনিসগুলো আমরা এখান থেকে পেতে পারি, ঠিক আছে? ওকে, সো আমরা যারা ক্লাসে এসেছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিদ মুস্তাকিম, ঠিক আছে, হ্যাঁ। শাবাব, সোহান ভাই, থ্যাংক ইউ শাবাব, ঠিক আছে। আমরা একটু ক্লাসটা করি মনোযোগ দিয়ে, ক্লাসটাকে একটু শেয়ার করো সবার সাথে বন্ধুরা, ঠিক আছে? আসো তো আমাদের কি হচ্ছে বলো? রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। এই বেসিকগুলা কিন্তু জানা প্রয়োজন। তুমি যখন সরল রেখা করবা, তুমি যখন ভাইয়া ক্লাসে অঙ্ক করবা, তোমরা যদি এই বেসিকগুলা কম জানো বা না জানো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবা। সেই জিনিসগুলা অবশ্যই জানা আমাদের জন্য জরুরি, ঠিক আছে? কম আর বেশি জানতে হবে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি একটা কমন জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ধরো এই ইকুয়েশনটা আমরা সলভ করতে পারি ax² প্লাস হচ্ছে bx প্লাস c সমান 0। এটাকে তোমার ক্লাস 9-10-এর ছেলে মেয়েরা প্লাস হচ্ছে এইচএসসির যারা আছো সবাই রিলেট করতে পারো। এই ইকুয়েশনটাকে আমরা কিন্তু সলভ করি। এটার একটা কমন সলভের প্রসেস আছে, মনে আছে সবার? এটার জন্য আমরা এক্স কি লিখতাম বন্ধু বলো তো দেখি? মাইনাস বি প্লাস মাইনাস root over b square minus 4ac ডিভাইডেড by 2a 2a, ঠিক আছে? বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে? আর একটু সুন্দর ইয়ে করে লিখি, তাহলে এখানে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত বলো? 2a। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের এক্স এর ইকুয়েশন, ঠিক না বলো? তাহলে এটাকে আমরা এখান থেকে তোমার কি করতে পারি দেখি, এখানে দাঁড়াও বন্ধু, এটা ডাক দিয়ে রাখি। হ্যাঁ, এবার কথা হচ্ছে অনেকেই যে আমাকে দুই একজন যারা কমেন্ট সেকশনে লিখছিলা তারা জানতে চাচ্ছিল এই জিনিসটা আসলে কিভাবে আসে, ঠিক আছে? এই জিনিসটা আসলে কিভাবে আসে, যে এখান থেকে আমরা এতবার ইউজ করি এই জিনিসটাতে আসি, আমরা কি কখনো এটা প্রমাণ করছি? ঠিক আছে, সো আজকের ক্লাসে আমরা ট্রাই করব, হ্যাঁ আমরা অনেকেই পড়ছি বা যারা পড়ি নাই, আজকের ক্লাসে আমরা ট্রাই করব জিনিসটা দেখতে। এটা কিন্তু ক্লাস 9-10-এ যেমন আছে, আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ারে চ্যাপ্টার কত বলো? 4 বহুপদী চ্যাপ্টারেও কিন্তু জিনিসটা আমাদের কাজে লাগবে, ঠিক না? আচ্ছা আসো, তো এই হলো কথা। ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে হ্যাঁ মিম, ওয়ালাইকুম সালাম, দিলরুবা ইয়াসমিন চলে আসছো, বাকিদেরকে আসতে বলো, সবাই যেন আমরা ক্লাসটা করি মনোযোগ দিয়ে। ভাইয়া আসো, তাহলে এখানে আমরা যদি এটাকে ওইখানে আনতে চাই আমাদের কি করা লাগতে পারে বলো দেখি? ফার্স্ট কাজ করি, আমি উভয় পক্ষকে 4a দিয়ে গুণ করি। কত দিয়ে? 4a। তাহলে এখানে 4a দিয়ে গুণ করলে হবে 4a² x², এখানে 4a দিয়ে গুণ করলে হবে 4abx প্লাস এখানে হবে 4ac সমান হবে 0, রাইট? উভয় পক্ষকে কত দিয়ে গুণ করলাম বলো? 4a দিয়ে গুণ করলাম। আমরা এখান থেকে ওখানে আসতে চাচ্ছিলাম, রাইট বন্ধু? আচ্ছা, তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি এটাকে বলো দেখি? এই 4a² x² লিখতে পারি 2ax এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ax ইন্টু কি বলো ভাইয়া? 2ax ইন্টু
দুগুণা 4ax সাথে একটা b প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, দেখো আমরা যদি এটাকে হোল স্কয়ার ফর্মে রাখতে চাই তাহলে আমরা এখানে এটা লিখতে হবে না বন্ধু? আচ্ছা, তাহলে এখানে দেখো 2ax হোল স্কয়ার করলে 4a স্কয়ার x স্কয়ার হয়, 4abx আমি ভেঙে লিখছি 2 ইন্টু 2ax ইন্টু b। ঠিক আছে, প্লাস হচ্ছে b স্কয়ার। তো এর সাথে আবার কি করতে হবে বন্ধু বলো? এখানে তো আগে থেকেই 4ac ছিল, এই 4ac থাকবে, এই b স্কয়ার তো আমি আকাশ থেকে আনছি, একটা b স্কয়ার কি হবে বলো? মাইনাস হবে ইকুয়ালস টু 0। বুঝতে পারছো আমি কি করছি? 4a স্কয়ার x স্কয়ারকে লিখছি 2ax এর হোল স্কয়ার, 4abx কে লিখছি 2 ইন্টু 2ax ইন্টু b। ভাবো ভাই, 2 দুগুণা 4 axb abx। ঠিক আছে, এবং মিলানোর জন্য হোল স্কয়ারের ফর্মে নেওয়ার জন্য আমি একটা বি স্কয়ার নিয়ে এসেছি, যেন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মে লেখা যায়। তো বেশি আনছি কি এখানে? বি স্কয়ারটা বেশি আনছি, মাইনাস বি স্কয়ার করে দিছি। 4ac এখানেও ছিল, এখানেও কি বলো নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো বন্ধু? 2ax প্লাস b এটার হোল স্কয়ার সমান, এই দুইটা যদি ওই পাশে চলে যায় বাম পক্ষ থেকে ডান পক্ষে, তাহলে কি হবে? বি স্কয়ার মাইনাস হবে 4ac। ঠিক আছে বন্ধু, তাহলে স্কয়ার আছে ওই পাশে তো স্কয়ার নাই, তাহলে আমরা রুট করি উভয় পক্ষকে। 2ax প্লাস বি সমান রুট ওভার হবে কি বলো দেখি, এখানে অবশ্যই কি দিব, যেহেতু তুমি উঠাই দিছো, কি দেওয়া লাগবে বলো? প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac, বামে বি ওই পাশে যাবে এবার ভাইয়া, তাহলে 2ax এই বি ওই পাশে গেলে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। এখান থেকে আমরা কি পেয়ে যাব বন্ধু বলো? এখান থেকে আমরা পেয়ে যাব x এর দুইটা মান, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, ডান বন্ধু। ওকে, সো দেখো এই জায়গাতে এই জিনিসটা আমরা বুঝি কি না। ওকে, দাঁড়াও এই দিক থেকে টানি, আরে হচ্ছে না, দাঁড়াও, হ্যাঁ একটু এদিক সেদিক হয়ে যায় যদিও, ঠিক আছে, বাট যাই হোক মোটামুটি হইল না, থাক ভাল লাগতেছে না। ঠিক আছে, আচ্ছা এভাবেই থাক, আমি হাত দিয়ে দিয়ে দিতেছি একটু পরে। সো দেখো ফার্স্ট আমাকে বলো এই জিনিসটা আমরা এভাবে বুঝতে পারতেছি কিনা ভাইয়া, এই জিনিসটা আমরা এভাবে বুঝতে পারতেছি কিনা? ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? সো এটা আসলে আমরা ছোটবেলা থেকে যে জানতাম, আমি আসলে ছোটবেলা থেকে, তোমার ব্যাপারটা জানি না, আমি 9-10 লেভেলে থাকলে কিন্তু এটা মুখস্থ করছিলাম। ঠিক আছে, তো আমার কাছে মনে হয়তো মুখস্থ করে এটা আমি অ্যাপ্লাই করতে পারলেই হইলো। ঠিক আছে, এই তো এখন কিন্তু আসলে মুখস্থ করার কোনো ব্যাপারটা নাই। হ্যাঁ অমি, 4 বছর আগের ভাইব পাচ্ছি। যাক ভাইয়া, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। যাক দেখো, তো বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত বলো? 2a। তো এটা হচ্ছে আমাদের এখানকার মোটামুটি কি বলো পার্টটা, যেখানে আমরা আসলে কিভাবে একটা ইকুয়েশন আমরা আসলে দ্বিঘাত সমীকরণ যেটা সেটা আসলে সলভ করি সেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, খেয়াল থাকবে সবার, বলো সবাই কি বুঝতে পারছি আমরা? জি ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আমরা পরের পার্টটাতে চলে যাই। সো এখান থেকে আমরা একটা জিনিস দেখি, খেয়াল করো, তো আমরা এইটার সলভ করেছিলাম, আমরা ইকুয়েশন ছিল এরকম, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি সমান 0। এটাকে সলভ করে আমরা কি পেয়েছিলাম বলো দেখি? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, আচ্ছা সেটা যে পেয়েছিলাম এখান থেকে আমরা কয়েকটা টার্মসকে কয়েকটা নামে ডাকবো। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যে লিখছি ভাইয়া, বি স্কোয়ার মাইনাস কি লিখছি বলো? 4ac। ঠিক আছে, এটার একটা নাম আছে আলাদা, কি বলো?
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা একটা জিনিস ডাকি, দেখো এটা যেহেতু রুটের মধ্যে কি হয় না বলো তো ভাইয়া? রুটের মধ্যে কি প্লাস হয় না, নাকি মাইনাস হয় না, নাকি জিরো হয় না? রুটের মধ্যে মাইনাস হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। রুটের মধ্যে আসলে মাইনাস হয় না, ঠিক আছে? রুটের মধ্যে কি হয় না? মাইনাস হয় না। তাহলে এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এটাকে আমরা নাম দিব হলো নিশ্চায়ক। কি নাম দিব বলো? নিশ্চায়ক। ইংলিশে বলে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট ডি হলো বি স্কোয়ার মাইনাস কি বলো 4ac। নিশ্চায়ক বা ডিটারমিনেন্ট ডি কত বলো? বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac, ঠিক আছে? আচ্ছা, এই সেটা হলো নিশ্চায়ক। ডি সমান কত? বি স্কোয়ার মাইনাস 4ac। এই ডি এর উপর ডিপেন্ড করে যে আমাদের এই সমীকরণ যে সমীকরণের সমাধানগুলোকে কিন্তু আমরা অনেকগুলা নামে ডাকি। কি কি বলি বলো দেখি? সমীকরণের সমাধানকে আমরা বলি হচ্ছে বীজ, এরপরে বলি হচ্ছে মূল। কি বলি? মূলা না কিন্তু মূল। এরপরে বলি হচ্ছে সমাধান। সো একই জিনিস মাল্টিপল নাম, দেখছো? এগুলাকে আমরা কি বলি বলো? বীজ বলি, মূল বলি, মূল, ঠিক আছে? আবার কি বলি বলো? সমাধান বলি। আচ্ছা, এই ডি এর উপর বেশ কিছু জিনিস ডিপেন্ড করে, খেয়াল করো, এগুলো হচ্ছে শর্ত, ঠিক আছে? ডি এর উপর বেশ কিছু জিনিস ডিপেন্ড করে। কি ডিপেন্ড করে ভাইয়া? যেমন ধরো, ঠিক আছে, একটা হলো ডি যদি গ্রেটার দ্যান 0 হয়, ডি যেমন দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যেটার ভ্যালু, যেটাকে আমরা নিশ্চায়ক বলতেছি, ওর মান নেগেটিভ হইতে পারবে না। সো ডি যদি গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে বলো দেখি? ডি গ্রেটার দ্যান 0 হলে, হ্যাঁ, মূলদ্বয় হবে কি বলো? বাস্তব, ও অসমান, ঠিক আছে? মূলদ্বয় হবে বাস্তব, ঠিক আছে? এবং যেটাও বলে ফেললো কি হয় বলো? অসমান। মূলদ্বয় বাস্তব এবং অসমান, ঠিক আছে? আচ্ছা, মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। আচ্ছা, এরপরে সেকেন্ডটা হলো, ঠিক আছে, সেকেন্ডটা হলো ডি যদি লেস দেন 0 হয়, তাহলে মূলদ্বয় কি হবে জানো ভাইয়া? জটিল। মূলদ্বয় কি হবে? জটিল এবং ঠিক আছে? আচ্ছা, তো দেখো জটিল কেন বললাম ভাই? আমরা কিন্তু এই যে রুটের মধ্যে নেগেটিভটা কিন্তু গ্রহণযোগ্য না। ক্যালকুলেটরে তুমি যদি লেখো √5 দেখবে এটা কিন্তু ভ্যালু আসে না, মানে লেখা আসবে কি ম্যাথিরোড, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা আমি তোমাকে বললাম ভাই, আমরা কি লিখতে পারি বলো? জিনিসটা জটিল, ঠিক না? ওকে, এবং এই জটিল মূলদ্বয় অনুবন্ধী রূপে জোড়ায় জোড়ায় আসে। সো আমরা একটু পরে দেখব অনুবন্ধী জিনিসটা আসলে কি, ঠিক আছে? আচ্ছা, মূলদ্বয় হচ্ছে জটিল। আচ্ছা, জটিলের পর তাহলে গ্রেটার দেন গেল, তাহলে ডি যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? তিনটা জিনিস সম্ভব, বড়, ছোট, আরেকটা কি শূন্য সমান। ডি ইকুয়ালস টু 0 হলে আমাদের মূলদ্বয় কি হবে বলো? সমান। মূলদ্বয় হবে সমান এবং কি বলো? বাস্তব, ঠিক আছে? ডি ইকুয়ালস টু 0 হলে মূলদ্বয় হবে সমান এবং কি বলো? বাস্তব। সো দেখছো আমরা আগের পার্টে কি করলাম? আমরা আগের পার্টে আমাদের এই ইকুয়েশনটা কিভাবে আসে সেটা একটু শিখলাম, এবং এর পরের পার্টে এখানে আমরা মূলগুলা নিয়ে একটু আলোচনা করলাম। এই মূলগুলা নিয়ে আলোচনা কিন্তু আমাদের স্কুল কলেজে অ্যাডমিশনের সব জায়গাতেই কম আর বেশি আসতে পারে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, যাক, সেটা হলো কথা। আচ্ছা, ওকে, এই ক্লাস কি বোঝা যাচ্ছে? শাবাব, সুরভি, মিম, বন্ধু, ক্লাস কি বোঝা যাচ্ছে কি না কমেন্ট সেকশনে লেখো সবাই। আর হ্যাঁ, ওকে, কোন অধ্যায়? আমরা এখন আসলে ক্লাস করতেছি, কি বলে তো তোমাকে, তোমার ফাউন্ডেশন ক্লাস। তো এখানে আসলে ফিক্স করে এটা বলাটা একটু ক্রিটিক্যাল, যেটা আসলে কোন চ্যাপ্টারের ক্লাস। এটা আসলে ওই যে বললাম পাঁচমিশালি ক্লাস, ঠিক আছে? এটা আসলে অনেকটা পাঁচমিশালি ক্লাসের মতো। তারাও একটু আমি, তোমরা তো শেয়ার করো না রে বন্ধু, ক্লাসটাকে একটু শেয়ার করো, ঠিক আছে? যারা ক্লাসে আছো মোটামুটি একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের মাঝে।
এমনি কি ক্লাস বোঝা যায় বন্ধু? যারা আছো ক্লাসে একটু বলো, জি ক্লাস ভাইয়া। কি বোঝা যায়? আচ্ছা, বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। ধরো আমি রাজ্য বরাবর অনেক কিছু পড়ায় ফেললাম কিন্তু তুমি বুঝলা না, এটার কোনো ভ্যালু নাই। রাদার দেন কি বলো, আমি পড়াইছি কম কিন্তু তোমরা বুঝতে পারছো। তোমরা কি এটা টের পাও ভাইয়া? না মানে বেশি ক্লাস নেওয়ার চেয়ে কম ক্লাস নিয়ে বোঝানো বা বুঝাইতে পারাটা বেশি যোগ্যতার। ঠিক আছে, আমার টার্গেট কি তোমাদেরকে বোঝানো। সো তোমরা যদি না বুঝো তাহলে তো সমস্যা, ঠিক না? সো একটু খেয়াল রেখো জিনিসটা, আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, ওকে ডান। ওকে, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, ওকে আসো। তাহলে আমরা এখানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। এখান থেকে দুই টাইপের বেসিক কোয়েশ্চেন আসে, আমাদের 9-10-এও আসে, আবার তোমার ইন্টারমিডিয়েটেও আসে। ঠিক আছে, আমি একটু দেখাই তোমাকে। ধরো আমি কোয়েশ্চেনটা একটু লিখি এখানে। আচ্ছা, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে 3, -4। ঠিক আছে, সমীকরণটি বের করো। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে 3 এবং -4। সমীকরণটা বের করতে হবে। কি বের করতে হবে? সমীকরণটা। ফার্স্ট অফ অল দ্বিঘাত মানে যার পাওয়ার কত হইতে পারবে ম্যাক্সিমাম বলো 2, এবং মূলদ্বয় কত কত বন্ধু বলো 3 আর হচ্ছে -4। সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, তো অনেকেই কনফিউজড হয় এভাবে কিভাবে বের করব। আজকে আমরা শিখব, তোমার যে কোনো সমীকরণের মূল দেয়া থাকলে তোমরা আসলে সমীকরণটা ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, কারো কোনো আইডিয়া আছে কিভাবে করব? ঠিক আছে, ওই এক্স এর মানের জায়গায় 3 আর জি 4 ভাইয়া, বসালে। আইডিয়া সিম্পলি আছে। তোমার এইরকম ভাইয়া, সিম্পলি দেখো ওখানে 3 আসছে না, x - 3, ওখানে -4 আসছে, x x plus 4 equals 0 0। শেষ, এতটুকু ভাইয়া। জাস্ট জানো, সিম্পলি এতটুকু কাজ করলে দ্বিঘাত সমীকরণের মূল দেয়া থাকলে সমীকরণ বের করতে পারবা। সিম্পলি এতটুকু কাজ। ঠিক আছে, কি করছি আমরা বলো, মূল দুটো দেওয়া আছে 3 আর -4, সমীকরণটা বের কর। তুলে নিও কিন্তু খাতায় জিনিসগুলো। ঠিক আছে, সো 3 আর -4 দেওয়া আছে, আমরা এটা বের করে ফেলতে পারলাম। আচ্ছা আসো দেখি, যদি এটা দেয়া থাকতো, ধরে নাও সেম জিনিস, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় ধরে নাও কি হইলো। আচ্ছা এটাকে একটু ক্যালকুলেট করে দেখাই, তাহলে এটা অনেকে ভাববে যে ভাই ক্যালকুলেশনই করতেছে না। আচ্ছা, তো এখানে ক্যালকুলেশন করলে আসবে x², 4x, এখানে 4 - 3, তাহলে এখানে আসবে +x - 3 × 4 = 12 = 0। তোমরা করে দেখো তো এটা আসছে কিনা। ঠিক আছে, এটা আসার ভাইয়া, কথা তো, এটা আসছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ আর একটা সমীকরণের সূত্র যে আছে না, x² - x ইন্টু আলফা প্লাস বিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস, ওটা দিয়েও করতে পারবো বন্ধু। ওইটা তোমার দিয়েও মনে তো হয় করা যেত। এক্স্যাক্টলি ওটা দিয়েও করা যায়। এই বন্ধু তুমি কিন্তু গরম চা খেও, তোমার গলাটা মনে হয় বসে গেছে। ঠিক আছে, গরম চা খাবা, আর রাতে শোয়ার আগে একটু তোমার আদা প্লাস হচ্ছে তোমার কি বলে এটাকে, লবণ পানি, একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করবা, দেখবা তোমার গলাটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভাইয়া। ঠিক আছে, ওকে যাক, হ্যাঁ ওটা দিয়ে করলেও হবে, তুমি যেটা বললা। ঠিক আছে, যাক এই হচ্ছে কথা। সো আমরা কি বুঝতে পারলাম ব্যাপারটা? জি ভাইয়া। 3 আর -4 হলে সমীকরণটা আমরা বের করতে পারলাম। তো এবার তোমাদের জন্য একটা ক্লাস ওয়ার্ক, ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে লেখো। আমার ক্লাস খুব ইন্টারঅ্যাক্টিভ হয় নর্মালি ফেসবুকে ক্লাস নেই, ঠিক আছে, জুমে প্রথম নিচ্ছি। সো তোমার আমার ক্লাসে দেখা যায় কমেন্ট অনেক বেশি আসে, কারণ আমি খুব কোয়েশ্চেন করি। মানে কোয়েশ্চেন করা হয় এই জন্য যে আমি বোঝার চেষ্টা করি আমার এই কথাগুলো, আমার যারা শ্রোতা আছে, অবজারভার যারা আছে, তোমরা ঠিকঠাক মতো নিতে পারতেছো কিনা। ঠিক আছে, কারণ এটাই তো আমার মেইন ফোকাস হওয়া উচিত, ঠিক না, যে তোমাদেরকে বোঝানো, তোমাদেরকে হেল্প করতে পারাটা। আসো, তো তোমাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে সেম জিনিস, ব্লা ব্লা ব্লা। সমীকরণের মূলদ্বয় হচ্ছে -2 -5। সমীকরণের মূলদ্বয় কত বলো? -2 -5। এই সমীকরণ দুইটা বের করতে হয়, এই সমীকরণ বের করো। দেখি কে আগে বলতে পারে। x² + 7x + 10 = 0 10।
ঠিক আছে, ঠিক মতো বইলো, হয় নাই মনে হয়, একটু ভেবে বলো, চিন্তা করে বলো বন্ধু, ডিরেক্ট বলে ফেলো না, ঠিক আছে, নিশ্চয়ই কিছু একটা আছে। ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল 0 মাইনাস 7x মাইনাস 7x না প্লাস 7x? প্লাস মাইনাস 7x 7x আচ্ছা, হ্যাঁ, ওকে, ক্লাস বোঝা আছে, রাইট। তাহলে দেখো এখানে এখানে -2 -5 যদি থাকে, যারা পারো তারা কমেন্ট সেকশনে একটু লেখো ভাইয়া, এটার ইকুয়েশন হবে, দেখো আমি আসলে করছি কিভাবে আমি তোমাকে বলি, এই জিনিসটা করছি কিভাবে। ফার্স্টে অবশ্যই এক্স স্কোয়ার আসবে, এরপরে কি করছি -3 + 4, এই -3 আর +4কে আমি যোগ করছি, -3 + 4 যোগ করলে হয় 1, তাহলে ওই 1x লিখছি। আর শেষে এই দুইটা ডিজিট আমি আসলে গুণ করে দিছি, -3 × 4 কত লিখছি -12। তাহলে এখানে কি হবে বলো, এখানে হবে এক্স স্কোয়ার, এই দুটাকে যোগ করো, যোগ করলে হবে -7, তাহলে এখানে হবে -7x, এরপর এই দুটাকে গুণ করো, গুণ করলে হবে হচ্ছে +10 = 0। বুঝতে পারছি ভাইয়া? সো এরকম মূল দেয়া থাকলে আমরা ফার্স্টে কি শিখলাম আজকে বলো, ফার্স্টে শিখলাম কিভাবে আমার দ্বিঘাত থাকলে আমরা কিভাবে বীজ বের করব, দ্বিঘাত থাকলে আমরা কিভাবে বীজ বের করব, বীজ মূল বা সমাধান করব, সেগুলোর শর্তগুলো আমরা দেখলাম। এবং এরপরে আজকে আমরা শিখলাম মূল দেয়া থাকলে আমরা কিভাবে সমীকরণে যাব, অর্থাৎ এ থেকে বিতেও গেলাম, বি থেকে এতেও গেলাম, বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক, দুটাই আমরা করে ফেলছি। ঠিক আছে, কি বলো, বোঝা যাচ্ছে? প্লাস 7x হবে না? প্লাস ভাইয়া প্লাস 7x হবে তো, প্লাস মানে ওখানে তো x প্লাস 2 আর x প্লাস 5 হবে। চিন্তা করে দেখো মাইনাস হবে, -7x হবে, প্লাস 7x হবে না। উপরে ভাই যে উপরে একটা মূল ছিল 3, -3, হ্যাঁ 4 আর -3 যোগ করলে কত হয় 1x, -2 -5 যোগ করলে কত হয় -7, ওই -7x। কিন্তু ভাই এই দুটো নাম মূল দেখো ভাই ওটা তো প্লাস 2 হয়ে যাবে যখন x প্লাস 2 আর x প্লাস 5 হবে, x প্লাস 2 x প্লাস 5 ইনটু সমান সমান 0 হবে আর এখানে 0। আচ্ছা আচ্ছা, তুমি একটু ভেবে দেখো বন্ধু, ঠিক আছে, তুমি একটু ভেবে দেখো। আচ্ছা যাক, আসো তাহলে এরপরে প্লাসই তো হয় মনে হয় এখানে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যদি সব কি বলে তোমার জুমেই কথা বলি ভাই, আমার আসলে ফেসবুকে মানুষজন থাকবে না, ঠিক আছে। আচ্ছা আসো, তুমি একটু ভাবো, করো, এটাকে সলভ করো, তাইলেই বুঝতে পারবা। যাক, এবার আসো যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে, খেয়াল করো, মোটামুটি হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ দিলরুবা ঠিক আছে, মুয়াজ ভাইয়া, হ্যাঁ প্লাস হবে মনে হচ্ছে। আচ্ছা আসো আমরা একটা কাজ করি, আমরা এটাকে সলভ করি, করে দেখি প্লাসই হবে ভাইয়া, প্লাস হবে। আচ্ছা ভাইয়া আমরা তো ভাইয়া মুড ধরতেছিলাম, ইকুয়েশনে বসালে তখন ভাই প্লাস হয়ে যায় তো। হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশনে বসালে প্লাস হয়ে যায়। যাক, তাহলে এই জিনিসটা আসলে এখানে, সরি দাঁড়াও, এখানে আমার তো এটা প্লাস, তো এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কি হবে, প্লাস না মাইনাস বলো? এখানে কিন্তু সেক্ষেত্রে আমাদের আসলে মাইনাস হবে, ঠিক না? না ঠিক আছে, ওটা ঠিক আছে। এটা ঠিক হলে এটা কেমনে ঠিক হয় বলো তুমি আমাকে? আচ্ছা ভাই এখানে সমীকরণ লিখে নাই যে আমরা, তুমি দেখো এখানে আমরা যদি সমীকরণটা লিখলে ঠিক হয়ে যেত, সমীকরণটা লিখলে ঠিক হইতো, তাহলে আসো একটু লিখি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটাও সত্যি কথা, তুমি ঠিক বলছো ভাইয়া। ফার্স্টে কি হইতো, এই জিনিসগুলো উল্টায় বসবে ভাইয়া, x + 2 * x - 5 = হবে 0। হ্যাঁ ঠিক বলছো বন্ধুরা, x + 5 হবে, +5 ঠিক আছে, ঠিক আছে, না তোমরা জিতছো, আমি হারছি, ঠিক আছে। আসলে ভাই +5 হবে এখানে। আমরা যদি ওইভাবে যাই, আমরা ধরো একটা শুদ্ধি পরীক্ষা করি, আসো শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে পারি, ধরো x² + 7x + 10 = 0। আমরা যদি ওইভাবে যাই তাহলে কি লিখবো বলো দেখি বন্ধু, মাইনাস, এখানে যদি আমরা এটাকে ওই সূত্রের সাথে কম্পেয়ার করি, আমাদের এখানে a কত বলো 1, b কত বন্ধু বলো 7, c কত বলো 10, তাহলে এখানে কত হবে বন্ধু বলো দেখি আমাকে, বলো -b -7 ± √b² - 4ac, b² করলে আসবে 49, হ্যাঁ -4ac, 4a কত বলো 1, c কত 10, 40 / 2a, 2 * হবে 1,
তাহলে নিচে হবে 2, উপরে হবে -7 প্লাস মাইনাস কত বলো বন্ধু, 49 থেকে 40 গেলে 9, তাহলে এখানে হবে 3। ঠিক আছে, রাইট। এবার হচ্ছে ভাইয়া ভাবো এরকম -7 প্লাস 3, -7 প্লাস 3 হলে কত হয়, -4, -4/2 করলে আসবে -2, -7 -3 করলে -10 -5। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আমি হাসছি তোমরা জিতছো, ভেরি গুড। ঠিক আছে, যাক থ্যাংক ইউ। আসলে মধ্যে মধ্যে এরকম হয়ে যায়। যাক তাহলে আমরা এটা পাশাপাশি লিখি, দাঁড়াও এটা এখানে না লিখে আমি একটু পাশাপাশি নিচে নিচে লিখি, তাহলে ভুলটা কম হবে। ঠিক আছে, তাহলে বলো দেখি এখানে আমরা কোন জায়গাতে ভুল করছিলাম ভাইয়া? সমীকরণ লিখে নাই তাই। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, আমি এই জিনিসটা লিখি নাই দেখে কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশনে ইনিশিয়াল ফেজে ভুল হয়েছিল, যেটা পরবর্তীতে তোমরা কি করো বলো, ঠিক করে ফেলছো। ঠিক আছে, আপনি গত ক্লাসে ভাইয়া বলছিলেন যে গ্যাপ মারতে, গ্যাপ দিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, লাইন গ্যাপ। ও হ্যাঁ 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 হ্যাঁ, গ্যাপ দেওয়া যাবে না। থ্যাংক ইউ ভাইয়া। যাক আচ্ছা গেল এটা। এবার আসো দেখি আমরা, তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু সবগুলো মোটামুটি রূপান্তর করলাম। আমরা এখানে দ্বিঘাত দেখলাম, এরপরে হচ্ছে দাঁড়াও, ওকে হ্যাঁ, তাহলে আমরা এগুলো দেখলাম। তাহলে এখন যদি ত্রিঘাত থাকে তাহলে কি আমরা পারবো বন্ধু, বলো দেখি। ঠিক আছে, ধরো ত্রিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে, ত্রিঘাত সমীকরণে কি একটা মূল হবে না তিনটা মূল হবে? তিনটা মূল, ঘাতের সমান মূল হবে। হ্যাঁ, ত্রিঘাত সমীকরণের, ঠিক আছে, মানে আমরা যে কোনো সমীকরণ, যে কোনো ঘাতের সমীকরণের মূল বের করতে, ত্রিঘাত সমীকরণের কিগুলো বলো, মূলগুলো, ত্রিঘাত সমীকরণের মূলগুলো কত বলো বন্ধু? মূলগুলো ধরে নাও ভাইয়া 1, 2, 3। ঠিক আছে, 1, 2, 3 ত্রিঘাত যেহেতু ভাইয়া, ত্রিঘাতে মূল কয়টা হবে বলো, 3টা। তাহলে সমীকরণটি বের করো। তাহলে বলো দেখি এটা কিভাবে করব আমরা? ঠিক আছে, একদম সেম প্রসেস যেটা আমরা মাত্র ভাইয়া দেখছিলাম ভাইয়া। আচ্ছা, যেটা মাত্র দেখলাম যে আমরা কি করছি বলো, এখানে এই যে দেখো -2 -5 থাকলে আমরা এখানে কিন্তু লিখছি উল্টায় +2 +5, রাইট? ঠিক আছে, এই জন্য আমরা কি বলো এটা লিখবো। তো লিখতে গেলে এখানে তাহলে কি হবে বলো, এখানে তো 3টা, কত কত বলো, 1, 2 আর কত বলো ভাইয়া 3। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x - 1 x - 2 ইন্টু কি x - 3 = 0। ঠিক আছে, এভাবে লিখলে আমাদের আর ইনশাল্লাহ ভুল হবে না। ঠিক আছে, তো দেখো আমরা সেম প্রসেসে এই জিনিসটা কিন্তু করতে পারি 3টার জন্য, 4টার জন্য, 5টার জন্য, যতগুলোই দেখ না কেন। নর্মালি এসএসসি লেভেলে আমাদের দ্বিঘাত পর্যন্ত আসে, আর এইচএসসি লেভেলে আমাদের কিন্তু ত্রিঘাত পর্যন্ত আসলে আসে। ঠিক আছে, এই ওকে, হ্যাঁ প্লাস হবে ভাইয়া। ওকে ঠিক আছে, স্নিগ্ধ সাহা, নাহিদ, মুস্তাকিন ভালো করে করো ক্লাস, বুঝা যাচ্ছে ক্লাস সবার ভাইয়া? ডান, ওকে ঠিক আছে, বুঝতে পারতেছি আমরা মোটামুটি। দেখো এটা গেল ত্রিঘাত নিয়ে আমাদের কার্যাবলী। আসো এবার আজকে আমরা একটু যাব হলো ফাংশনের কাছে। ফাংশন জিনিসটা কি দেখো, ফাংশন নিয়ে আমাদের অন্বয় আর ফাংশন নিয়ে কিন্তু সমস্যা মানুষের চিরাচরিত। আমি আমাদের অ্যাডমিশন টেস্টে আসা কয়েকটা কমন ফাংশন তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে আসা খুব কমন কিছু ফাংশন, যেমন ধরো একটা আসে হচ্ছে ধ্রুব ফাংশন। ধ্রুবক মানে কি বলো তো দেখি ভাই? ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট, যেটা সময়ের সাথে কি হয় না, চেঞ্জ হয় না। ধরো তুমি একটা লিখলা এরকম f(x) = 7, f(x) কত বলো, 7। এই জিনিসটা কি সময়ের সাথে চেঞ্জ হবে বলো তো আমাকে ভাইয়া? f(x) = কত বলো, 7, এটা কি টাইম গেলে চেঞ্জ হবে? না ভাইয়া। ধরো তুমি লিখলা f(1) কিন্তু 7ই থাকবে, f(5) কত থাকবে, 7ই থাকবে। কারণ দেখো f(x) যে তুমি 7 লিখছো, এই 7 কিন্তু একটা ধ্রুবক টার্ম, এই 7 এর সাথে কিন্তু কোনো চলক নাই, আছে নাই।
সেক্ষেত্রে তুমি এই এক্স এর ভ্যালু যাই বসাও না কেন 7 যে 7 সে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই টাইপের ফাংশনকে আমরা বলবো হচ্ছে ধ্রুব ফাংশন। তাহলে ধ্রুব ফাংশনের যদি আমরা সংজ্ঞা দেই তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? কে বলতে পারো বলো? ধ্রুব ফাংশনের যদি আমরা সংজ্ঞা দেই আমরা সেটাকে কি বলতে পারি খোকা? বলো, ট্রাই করো, আমি জানি তোমরা পারবা। যে ফাংশন চলকের উপর নির্ভরশীল নয় এবং পরিবর্তনও হবে না। ভেরি গুড, ঠিক আছে। সো ধ্রুব ফাংশন হচ্ছে কি লিখতে পারি বলো? মেইন জিনিসটা আমরা লিখে রাখি, চলকের উপর নির্ভরশীল নয়। চলকের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। সো যে সকল ফাংশন চলকের উপর কি না বলো নির্ভরশীল না, তাদেরকে আমরা বলবো হচ্ছে কি ফাংশন বলো? এই ধ্রুব ফাংশন, ঠিক আছে। চলকের উপর নির্ভরশীল কি বলো? না, ঠিক আছে। এই সেগুলো হচ্ছে কি ফাংশন? ধ্রুব ফাংশন। আচ্ছা, এরপরে যাই তাহলে আমরা এরপরেরটা হচ্ছে তোমার, তাহলে আমরা আরেকটা যাই ধ্রুব ফাংশনের পর অভেদ ফাংশন। কি ফাংশন বলো? অভেদ। ওকে, অভেদ ফাংশন, ঠিক আছে। কারো আইডিয়া আছে অভেদ ফাংশন সম্পর্কে? আচ্ছা, যেমন ধরো এফ অফ এক্স সমান যদি এক্স হয় তাহলে আমরা কি লিখতে পারি? এফ অফ 1 কত? 1। এফ অফ 2 কত বলো? 2। সেমভাবে আমরা যাই লিখি না কেন এফ অফ ধরো 100, সেটার ভ্যালু কত হবে? 100, ঠিক আছে। সো এরকম ভাইয়া বলো তাহলে, ঠিক আছে। মানে আমরা কি বলতে পারি অভেদ ফাংশনের সংজ্ঞাতে? ঠিক আছে, তুমি ইনপুট যা দিচ্ছ আউটপুট তাই পাচ্ছ। বেসিক্যালি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা বেশি করি, তো আমার আসলে ইনপুট আউটপুট দিয়ে বলে ফেলি বারবার। সো আমি এক্সে যা দিচ্ছি আমরা আউটপুটে তাই পাচ্ছি। তাহলে এটা সংজ্ঞায় কি লেখা যায় বলো দেখি তোমরা? এটার সংজ্ঞাতে আমরা কি লিখতে পারি বলো? আচ্ছা, বলো দেখি বন্ধু, এটা সংজ্ঞাতে আমরা কি লিখতে পারি? বলো, আমরা কি লিখতে পারি? অভেদ ফাংশন। অভেদ ফাংশন হচ্ছে এটা হচ্ছে আমরা চলকে যা দিব আমাদের মেইন ফাংশনের আউটপুট সেটাই হবে। দেখো আমি যখন 1 দিচ্ছি 1 পাচ্ছি, 2 দিচ্ছি 2 পাচ্ছি, 100 দিলে 100ই পাচ্ছি। সো আমরা এইভাবে লিখতে পারি যে যে সকল ফাংশনে চলকের মানই কি বলো? ফাংশনের মান। চলকের মানই ফাংশনের মান, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের কি ফাংশন বলো? অভেদ ফাংশন। মনে থাকবে ভাইয়া? চলকে আমি যা দিচ্ছি, ঠিক আছে, সেটাই আমি পাচ্ছি। হ্যাঁ বলো। f of x equals to 7x, এটা কি অভেদ ফাংশন হবে? f of x equals to কি 7x অভেদ ফাংশন হবে? হবে না, কারণ তুমি তো x এর মান 1 দিলে 7 পাচ্ছ, বা 2 দিলে তো আর হচ্ছে না, ঠিক না? এই তো দেখো ফাংশনের মানই, চলকের মানই হচ্ছে ফাংশনের মান। বেসিক্যালি এই দুইটা যখন সমান হবে, এই x আর এই x, কেবলমাত্র এই ক্ষেত্রে কিন্তু তুমি কি পাচ্ছ বলো? এই অভেদ ফাংশনের ব্যাপারটা তুমি আসলে পাচ্ছ, তাছাড়া কিন্তু তুমি পাবা না। কথা বোঝা গেছে? যখন তুমি এই দুইটা সমান পাচ্ছ তখনই কিন্তু এই জিনিসটা হবে অভেদ ফাংশন। বুঝা গেছে ব্যাপারটা ভাই? এরপরে আসো পরেরটাতে যাই। ওকে, ডান। ওকে, হ্যাঁ, আচ্ছা আসো। তাহলে এইবার যেটা দেখব সেটা হচ্ছে যুগ্ম বা জোড় ফাংশন। যুগ্ম বা এটাকে আমরা জোড় ফাংশন বলি। আচ্ছা, যুগ্ম বা জোড় ফাংশন, খেয়াল করো এখানে জিনিসটা আমরা কি করতে পারি? যুগ্ম বা কি ফাংশন বলো? জোড় ফাংশন। আচ্ছা, সো যুগ্ম, যুগ্ম মানে কি বলো? জোড়া,
ঠিক আছে, যুগ্ম বা জোড় ফাংশন। এটার একটা কমন কথা হচ্ছে ভাইয়া, ঠিক আছে, মেইন থিম যেটা সেটা হচ্ছে যে ফাংশন অনেকভাবে বলে, তাহলে আমি তোমাকে সবচেয়ে সহজটা বলি, যে ফাংশন মাইনাস খেয়ে ফেলে, যে ফাংশন মাইনাস খেয়ে ফেলে সেটাই বেসিক্যালি যুগ্ম বা জোড় ফাংশন। ঠিক আছে, যেমন ধরো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 অথবা এক্সের পাওয়ার যে কোনো কি বলো জোড় সংখ্যা, এক্সের পাওয়ার যে কোনো কি বলো জোড় সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের এই যুগ্ম বা জোড় ফাংশন। সে ফর এক্সাম্পল ধরে নাও আমরা এফ অফ এক্স সমান ধরো 2 নিতে, এফ অফ এক্স সমান ধরো আমরা এক্স স্কোয়ার নিচ্ছি, তাহলে বলো দেখি এফ অফ 2 কত হবে 4, এফ অফ মাইনাস 2 কত হবে সেটাও কিন্তু 4। ঠিক আছে, ওকে। সিমিলারলি এফ অফ 5 সমান হবে এফ অফ মাইনাস 5 সমান কত হবে বলো 25। অর্থাৎ একই সংখ্যার প্লাস এবং মাইনাস ভ্যালুর জন্য যদি আমরা সেম কি পাই বলো ফাইনাল ভ্যালু পাই, সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো হলো যুগ্ম বা কি ফাংশন বলো জোড় ফাংশন। ঠিক আছে, যুগ্ম বা কি ফাংশন বলো জোড় ফাংশন। আমাদের চলকের যে কোনো কি পাওয়ার বলো ইভেন পাওয়ার জোড় সংখ্যা আমাদের এইরকম হবে, এফ অফ এক্স স্কোয়ার হতে পারে, এফ অফ এক্স টু দি পাওয়ার 4 হতে পারে, এফ অফ এক্স টু দি পাওয়ার 6 হতে পারে, যে কোনো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। ঠিক আছে, এই ডান বন্ধু, সেটা হচ্ছে এক্স এর যে কোনো কি পাওয়ার বলো জোড় সংখ্যা। ওকে ওকে ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর ভাইয়া। ভাইয়া এক্স এর পাওয়ার যদি -4 হয় ওইটাও কি জোড় ফাংশন হবে? এক্স এর পাওয়ার -4 হয়। আসো আমরা করে দেখি তাহলে, দাঁড়াও দেখতেছি ভাইয়া, সাউন্ডটা একটু অফ করো। দেখো যেমন দেখো এটাও কিন্তু হবে, দুটো ত্রিকোণমিতিক টার্মস আছে না, কি কি বলো cos x আর কি বলো sec x, এরাও কিন্তু ভাইয়া যুগ্ম বা জোড় ফাংশন হবে। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ কি cos x এর প্লাস যা মাইনাস তা সেম, কি sec x এর প্লাস যা মাইনাস তা। ঠিক আছে, প্লাস যা এরপরে কি বলো মাইনাস তা। ধরো আমি তোমাকে দেখাই, তোমরা তো জানো যে দাঁড়াও 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 বন্ধু, ঠিক আছে ওকে। যেমন ধরো cos ধরি, আচ্ছা যেমন ধরো cos মাইনাস থিটা সমান কি বলো cos থিটা। ওকে, সো মাইনাসও যা প্লাসও তা, সেমভাবে sec মাইনাস থিটা কিন্তু sec থিটা। সো এরা অবশ্যই কি হবে বলো যুগ্ম বা জোড় ফাংশন হবে। ওকে, এরা অবশ্যই যুগ্ম বা জোড় ফাংশন হবে। ক্লিয়ার এই ব্যাপারটা ভাইয়া? এখন একজন জিজ্ঞেস করছে আমাদেরকে যে ভাইয়া ই এর ব্যাপারটাই কি হবে, কি যেন বললাম, ডান। ওকে ওকে হ্যাঁ ওকে। সো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি যেন বললাম বলো, একজন জিজ্ঞেস করলো যদি নেগেটিভ পাওয়ার হয় এক্স এর পাওয়ার ধরে নিচ্ছি আমরা -2, তাহলে এক্স এর পাওয়ার -2 মানে কি ভাইয়া বলো 1/x²। ঠিক আছে, হ্যাঁ এটাও হবে আপু। আসো দেখি কিভাবে হয়, চিন্তা করো এফ অফ এক্স যদি x টু দি পাওয়ার -2 হয় তার মানে 1/x² হয়। এফ অফ 2 কত বন্ধু বলো, এফ অফ 2 হবে হচ্ছে 1/, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, 1/2² which is 1/4। তাহলে এফ অফ -2 কত হবে 1/-2² which is again 1/4। তো তুমি যেভাবেই যাও না কেন ভাইয়া, মানে আমাদের
প্লাস পাওয়ার নিলেও যা হবে, মাইনাস পাওয়ার নিলেও কি হবে তা হবে। তার মানে আমরা যেটা আগের বারে লিখেছিলাম, আগের বারে কি লিখছিলাম, এক্সের যে কোনো জোড় সংখ্যা, সেটা আমরা এটাও বলতে পারি এক্সের যে কোনো ধনাত্মক জোড় সংখ্যা অথবা ঋণাত্মক জোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি বলো যুগ্ম বা জোড় ফাংশন পাবো। বলো ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা ভাইয়া? জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, সুন্দর কোয়েশ্চেন করছিল, যেই জিজ্ঞেস করছিল আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন ছিল। ওকে, গেল। বলো বুঝতে পারলে কমেন্ট সেকশনে একটু লেখো আলহামদুলিল্লাহ। ঠিক আছে সবাই? ওকে, এফ এম রোজ, ভেরি গুড বন্ধু, তুমি তো ভালো ক্লাস করো ভাইয়া। ইরফান রিদাত, ঠিক আছে। সুরভি, বোঝা যাচ্ছে ক্লাস? ডান। আসো দেখি যুগ্ম বা জোড় ফাংশন গেল। এবার আসো আমরা এর পরেরটাতে যাই। তো যুগ্ম যেহেতু আছে, এটা উল্টাটা কি হবে বন্ধু বলো দেখি? ঠিক আছে, সেটা হচ্ছে বলো অযুগ্ম বা বিজোড় ফাংশন। অযুগ্ম বা কি বলো বিজোড় ফাংশন। ঠিক আছে, ওকে, অযুগ্ম বা বিজোড় ফাংশন। তো এটার শর্তে আমরা কি বলতে পারি বন্ধু, কে বলতে পারো? ওটা যেমন কি প্লাস মাইনাস খেয়ে ফেলতো, এ কি বলো প্লাস এবং মাইনাস এর জন্য একই মান কি বলো দিবে না। ঠিক আছে, ভেরি গুড। প্লাস এবং মাইনাসের জন্য একই মান না দিলে সেটাকে আমরা কি বলবো বন্ধু বলো? অযুগ্ম, অথবা এদেরকে আমরা বলতে পারি বিজোড় ফাংশন। ঠিক আছে, যেমন দেখো আমরা কিন্তু জানি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। সো এই যে চারটা দেখতেছো বন্ধু, এই চারটাই কিন্তু তোমাদের কি বলো এই অযুগ্ম বা বিজোড় ফাংশন। এদের সবাই কি বলো অযুগ্ম বা বিজোড় ফাংশন। ঠিক আছে, আবার এক্স এর যদি পাওয়ার আকারে বলি তাহলে আমরা কি বলবো বন্ধু বলো দেখি? বলো, এক্স এর পাওয়ার দিয়ে বলতে গেলে কি বলতে হবে? এক্স এর যে পাওয়ার বিজোড় হবে। বিজোড় পাওয়ার হবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, x কিউব x5 এক্স এর যে কোনো কি বলো বিজোড় পাওয়ার, বিজোড় ঘাত না লিখে পাওয়ার লিখি, তোমরা আরো ভালো বুঝবা। এক্স এর যে কোনো বিজোড় পাওয়ার লাইক এক্স, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5 ডট ডট ডট। ঠিক আছে, তুলো এতটুকু। কারো বুঝতে প্রবলেম হলে জিজ্ঞেস করতে পারো, দ্রুত তুলে ফেলো। ঠিক আছে, ডান। ওকে, হ্যাঁ দ্রুত তুলো। ঠিক আছে, অযুগ্ম বা কি ফাংশন বলো? বিজোড় ফাংশন। ঠিক আছে, অযুগ্ম বা বিজোড় ফাংশন, আরেকটা হচ্ছে যুগ্ম বা জোড় ফাংশন যেটা ছিল। ঠিক আছে, ওই যে যুগ্ম বা জোড় ফাংশন, আর পরে যেটা দেখলাম অযুগ্ম বা বিজোড় ফাংশন। তোলা হইলে বইলো আমরা এরপরে লিখবো হচ্ছে মিশ্র ফাংশন নিয়ে। কি দিয়ে দেখবো এরপর ভাইটা বলো? মিশ্র ফাংশন, অযুগ্ম বা বিজোড়, যুগ্ম বা জোড়। ঠিক আছে, ভাইয়া তোলা হয়েছে। তোলা হয়েছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, ওকে, হ্যাঁ ঠিক আছে, নোট করা ডান। ওকে সুন্দর, ঠিক আছে। কৃষির সাজেশন চাই ভাইয়া, সামনে এক্সাম। এফ এম রোজ, কৃষির সাজেশন আমাকে একটা পার্সোনালি মেসেজ দিও,
FM রোজ, আমি চেষ্টা করব তোমাকে বলে দেওয়ার জন্য যে কি কি পড়লে এখন আসলে ভালো হবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 2023 সালের কৃষি যে গুচ্ছ, ওই পরীক্ষা এখনো হয় নাই, ঠিক আছে? ওই স্টুডেন্ট এখনো অ্যাডমিশন টেস্টের জন্য বসে রয়েছে, ঠিক আছে? সো তুমি একটু মেসেজ দিও, আমি তোমাকে বলে দিব না ভাইয়া কোনটা কোনটা কি কি পড়লে মোটামুটি একটু কমন পাবা, ঠিক আছে? বাট ইনশাআল্লাহ ভাইয়া তুমি ভালো করে ক্লাস করো, দেখবা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে মিশ্র ফাংশন। মিশ্র কি বলো? ফাংশন। সো এটা হলো মিশ্র ফাংশন। মিশ্র ফাংশনটা কিভাবে আসে বা কি করে সেটা একটু বুঝো। মিশ্র ফাংশন, মিশ্র ফাংশনে হচ্ছে যদি আমার যুগ্মকে আমি জু দিয়ে লিখতেছি, জু প্লাস জু হয়, তাহলে সেই ফাংশন হবে জু, ঠিক আছে? অর্থাৎ দুইটা যুগ্ম ফাংশন যদি গুণ ফর্মে থাকে, এটা যোগ ফর্ম না, এটা আসলে গুণ দেখানো উচিত ছিল আমার, ঠিক আছে? ঠিক আছে, দুইটা যুগ্ম ফাংশন যদি গুণ ফর্মে থাকে, সেই ফাংশনটা কি হবে? যুগ্ম ফাংশন। দুইটা অযুগ্ম ফাংশন যদি নেই, ঠিক আছে, তাইলেও সেটা হবে হলো জু। ওই যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও কি প্লাস, ঠিক আছে? দুইটা জুতে জু, দুইটা অতেও কি জু, মানে অযুগ্ম গুণ করলেও যুগ্ম। এরপর হচ্ছে যদি একটা অযুগ্ম একটা যুগ্ম হয়, তাহলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, অথবা উল্টা করে বললে একটা যুগ্ম একটা কি বলো? যুগ্ম, ঠিক আছে? এবং আরেকটা হলো অযুগ্ম, তাহলেও সেটা আমরা কি পাবো বলো? অযুগ্ম পাবো। বুঝতে পারছো ব্যাপারটা? এই হলো এখানকার কথাবার্তা। তো এই যুগ্ম ফাংশনগুলোর একটা এক্সাম্পল দেখি। ধরো দুইটা যুগ্ম গুণ হয়েছে, এরকম একটা ফাংশন হতে পারে। ধরো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার ইন্টু কস এক্স। দেখো এক্স স্কোয়ারও একটা যুগ্ম ফাংশন, কস এক্সও একটা যুগ্ম ফাংশন, সো গুণাকার ফর্মটাও একটা যুগ্ম ফাংশন। অযুগ্ম ফাংশন বলি একটা, ধরো এফ অফ এক্স সমান এক্স ট্যান এক্স, ঠিক আছে? তো দেখো এক্স একটা অযুগ্ম ফাংশন, ট্যান এক্স একটা অযুগ্ম ফাংশন, সো এদের গুণফলটাও হবে অযুগ্ম ফাংশন। অযুগ্ম আর যুগ্ম যদি গুণ করি তাহলে কি হবে বন্ধু বলো? অযুগ্ম আর হলো যুগ্ম, ঠিক আছে? তাহলে অযুগ্ম হবে, তাহলে এফ অফ এক্স অযুগ্ম একটা ফাংশন বলি আমরা, ধরে নাও এক্স কিউব, যুগ্ম একটা বলো সেক এক্স, ঠিক আছে? তাহলে অযুগ্ম হচ্ছে এক্স কিউব, যুগ্ম হচ্ছে সেক এক্স, তাহলে অযুগ্ম আর যুগ্ম গুণ করলে সেটা একটা অযুগ্ম ফাংশন হবে। আচ্ছা, ফাইনালি যুগ্ম আর অযুগ্ম গুণ করলি, তাহলে এক্ষেত্রে আরেকটা বলো এফ অফ এক্স সমান, ভাই ওইটা গুণ চিহ্ন হবে না? হ্যাঁ, ও যোগ দিয়ে রাখছি, হ্যাঁ এটা গুণ চিহ্ন হবে বন্ধু, ঠিক আছে? ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু ধরে নাও একটা অযুগ্ম বলে ফেলো, অযুগ্ম হচ্ছে ধরে নাও সাইন এক্স, ঠিক আছে? তো হ্যাঁ যেটা বললো বন্ধু সেটা কি হবে বলো? গুণ। এই তো। তো দেখো এখানে এগুলো হচ্ছে আমাদের মিশ্র ফাংশন, এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বেসিক্স। আমরা কি জানতাম সবগুলো? ওকে, হ্যাঁ, ঠিক আছে। আমাদের কিন্তু গুণফলগুলো মনে রাখতে হবে বন্ধু, ঠিক আছে? কোনটা কিভাবে কাজ করে না কাজ করে সেই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। ওকে, ডান। সো মনে রাখার সহজ উপায়, দুইটা এক জিনিস থাকলে যুগ্ম হবে, আলাদা আলাদা থাকলে অযুগ্ম হবে। সুন্দর। দুইটা সেম থাকলে ওই অনেকটা প্লাস মাইনাসের মতো মনে রাখবা, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে? এভাবে মনে রাখলে কিন্তু মোটামুটি কি বলো হয়ে যায়, ঠিক আছে? সো গেল হচ্ছে আমাদের কি ফাংশন বলো? মিশ্র ফাংশন, ঠিক আছে? ওকে, বুঝা যাচ্ছে তো ক্লাস নাকি গাইস? হ্যালো, বুঝতে পারতেছি কি আমরা সবাই? বুঝাটা হচ্ছে জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে বন্ধু, ওকে। হ্যাঁ
একটু দাঁড়াও জনগণ। ওকে, একটা মিনিট বন্ধু। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও। তো বুঝতে হবে, বুঝলেই পারবা, পারলেই বুঝবা, এবং বুঝতে পারলে ওই যে বললাম, বুঝতে পারলে অনেক সামনে অ্যাপ্লাইও করতে পারবা। ঠিক আছে, যাক, ওকে, ডান। আচ্ছা, গেল এটা। তো আমরা মিশ্র ফাংশন নিয়ে আসলে আজকে একটু দেখলাম। ঠিক আছে, আচ্ছা, তো সরল রেখায় ছিলাম, আমরা কি আবার সরল রেখায় ব্যাক করব, নাকি আরও কিছু এরকম ইন্টারেস্টিং জিনিসপত্রগুলো দেখাবো? ঠিক আছে, ধরো আরিফ ভাই আমাকে যেটা বলছিল, তোমরা মধ্যে মধ্যে গ্রাফে প্লট করতে পারো না। ঠিক আছে, যেমন আরহেনিয়াসের সমীকরণ, ভ্যান টফের সমীকরণ, এগুলাকে আমরা গ্রাফে ঠিক মতো কীভাবে যে প্লট করব, কিভাবে বসায়, এই জিনিসগুলো জানি না। ঠিক আছে, আমি আজকে এটা নিয়ে একটু কাজ করি। ঠিক আছে, এটা ওনার একটা রিকোয়েস্ট ছিল যে সোহান এটা দেখায়ও। আচ্ছা, সো আমরা আরহেনিয়াসের ইকুয়েশনটা কি জানি? আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার কততে বলো? 4-এ ছিল আরহেনিয়াসের সমীকরণ। এটা ম্যাথস ক্লাসে আমি আসলে দেখাচ্ছি কিভাবে এটাতে কি মানে তুমি গ্রাফ প্লট করবা। ঠিক আছে, আরহেনিয়াসের সমীকরণ। ঠিক আছে, আরহেনিয়াসের সমীকরণ। ভাইয়া তো কেমিস্ট্রিও ভালো পড়ান, ইউটিউবে দেখছি ঠিক আপনাকে। আছে, কে সমান সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই, আচ্ছা একটু বড় করে লেখা উচিত নিচ থেকে, আদারওয়াইজ আমি বুঝাইতে পারবো না। ঠিক আছে, আচ্ছা দেখো, কে সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি, মাইনাস ই এ বাই কি বলো আর টি। মনে আছে এটা? কে ছিল হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এ হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ, ই এ কি? ই এ ফর অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয় শক্তি, হ্যাঁ, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, অ্যান্ড টি ফর টেম্পারেচার। এবার দেখো, এটা কিন্তু ভাইয়া তোমার, আমি ওই জিনিসটা পড়াচ্ছি না, আমি এটাকে কীভাবে গ্রাফে প্লট করবো সেটা দেখাচ্ছি। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা উভয় পক্ষে কি করব, লন নিয়ে আসলাম। লন কে সমান লন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। ঠিক আছে, উভয় পক্ষে কী নিয়ে আসছি? লন নিয়ে আসছি। লনের প্রবলেমগুলো কিন্তু, লনের যে সূত্র নিয়ে মারপ্যাচ, সেগুলো কিন্তু লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, মনে আছে? লনের ধারাটারাও দেখা হয়েছিল কিন্তু, রাইট? আচ্ছা, লনের বেলায় গুণ থাকলে কি হয় বন্ধু বলো তো আমাকে? লনের টার্মসে যদি গুণ থাকে সেটা কি হয়? গুণ মানে কি? যোগ হয়ে যাবে। ভেরি গুড। লন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে লনকে সমান কত হবে বন্ধু বলো তো আমাকে? লনকে সমান হবে লন এ, দেখো এখানে লন ই এর মান কত মনে আছে? আমি তো লিখে দিয়েছিলাম ভাইয়া, যে লন ই টু দি পাওয়ার এক্স মানে কিন্তু শুধু কত? এক্স। খেয়াল আছে, গত ক্লাসে লিখছিলাম লন ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত বলো? এক্স। আবার ই টু দি পাওয়ার লন এক্স, এটার ভ্যালুও কত বলো? এক্স। তাহলে এই লন ই এর মানটা কত বন্ধু বলো? 1। তাহলে এই প্লাস আর ওই মাইনাসে এখানে কত হয়ে যাবে? মাইনাস কত বলো? ই এ বাই আর টি। ঠিক আছে, এই ফর্মুলা অনুসারে লন ই টু দি পাওয়ার এক্স কত বলো? এক্স। তাহলে এখানে লন ই টু দি পাওয়ার এই পুরাটা হইলো এক্স, এটা সামনে চলে আসবে, প্লাস মাইনাসে মাইনাস ই এ বাই আর টি। ঠিক আছে, এই এবার আমরা কি করব? উভয় পক্ষকে 2.303 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আমাদের মনে আছে লনের সাথে সম্পর্ক কি ছিল? ওই যে কি ছিল? লন এ সমান কি ছিল? 2.303 ইন্টু কি বলো? লগ এ, অর্থাৎ লন হচ্ছে লগের কত? 2.303 গুণ। তাহলে উল্টা করে বললে আমরা এখান থেকে কি বলতে পারতাম বলো দেখি?
ln a divided by 2.303 সমান হলো log a, রাইট ভাইয়া? দেখো একটা দুইটা তিনটা, তাহলে ln a কে 2.303 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? log a পাই। সেখানে সবগুলোকে 2.303 দিয়ে ভাগ করো, তো ln k কে 2.303 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে log a, ঠিক আছে? এরপর ln a কে 2.303 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে log a মাইনাস, এখানে তো আর ln log নাই, এখানে 2.303 দিয়ে ভাগ করলে হবে 2.303 RT। 2.303 কি বলো? RT বলো। এতটুকু কি বুঝছি আমরা? ঠিক আছে বন্ধু? আচ্ছা, খেয়াল করো এখানে ভাইয়া আমরা লনের বেলায় কি করলাম, এখানে আমরা বোথ সাইডে লন নিয়ে আসছি, গুণটাকে আমরা যোগ ফর্মে দুই ভাগ করে ফেলছি, লন ই টু দি পাওয়ার এক্সকে আমরা ওই যে বললাম প্লাস মাইনাস, মাইনাসটা মাঝখানে নিয়ে আসছি, এই ফর্মে নিয়ে আসলাম। বলো এখানে সমস্যা আছে কিনা কারো? বলো। সমস্যা নাই ভাইয়া। সমস্যা নাই, ভেরি গুড, ঠিক আছে, এখানে আমাদের কোনো সমস্যা নাই। এবার আমরা এইটাকে আসলে গ্রাফে প্লট করব, ঠিক আছে? আমি এটার উপর একটা পেজ নিচ্ছি বন্ধু, খেয়াল করো। তাহলে আমাদের লাস্টের লাইনটা কি ছিল বলো দেখি? log k সমান log a মাইনাস মাইনাস ছিল কত ছিল বন্ধু? মাইনাস ই এ বাই 2.303 RT, ওকে, এরকম ছিল, রাইট? এখন এইখান থেকে আমরা এটাকে গ্রাফে প্লট করতে চাই। কিসে প্লট করতে চাই? গ্রাফে। তো আসলে দেখি এটার গ্রাফ কেমনে আঁকবো, কেমনে কি করব। ঠিক আছে, আমরা এক্স অক্ষ বরাবর নিতে চাচ্ছি হলো 1/t, আর ওয়াই অক্ষ বরাবর নিতে চাচ্ছি হচ্ছে log k। এক্স অক্ষ বরাবর আমি নিতে চাচ্ছি কত? 1/t, ওয়াই অক্ষ বরাবর নিতে চাচ্ছি হচ্ছে log k। তাহলে খেয়াল করো এখানে আমরা এটাকে কোন ফর্মে আনবো? সরল রেখার সাধারণ যে সমীকরণটা ছিল y সমান mx প্লাস c, আমার এখানে y কে বন্ধু log k, সো log k আমার তো বাম পাশেই আছে, তো আমি এটাকে আর একটু অন্যভাবে লিখি বাম ডান করে, তোমরা দেখো আমি ভুল লিখি কিনা। ঠিক আছে, ফার্স্টে লিখবো হচ্ছে log k সমান, আমি এটাকে একটু বাম ডান করে এইভাবে লিখতে পারি, মাইনাস ইএ বাই 2.303 r ইন্টু 1/t প্লাস log a। লেখা যায় না বন্ধু বলো তো? জাস্ট আমি এটাকে একটু আগে লিখছি, log এটাকে পরে লিখছি, ঠিক আছে? ওকে, দেখো এভাবে কি লেখা যায়? ওকে, আমরা এভাবে কিন্তু লিখতে পারি, ডান। আসো দেখি এভাবে যদি লেখা যায় তাহলে চেনা চেনা লাগে, সূত্র লাগবে, চেনা চেনা লাগে। তা log কেটা বেসিক্যালি এখানে কি বলো? log কেটা এখানে হইলো তোমার y ইকুয়ালস টু আবার x অক্ষ বরাবর 1/t, এই 1/t এখানে কি বলো বন্ধু? x। তাহলে y যদি বামে একা থাকে, কালকে শিখাইছি y বামে একা থাকলে ডানে x এর যে সহগটা, সহগটা সেটাকে আমরা কি বলি? ঢাল বলি। কি দিয়ে প্রকাশ করে? m প্লাস এই যে এটা ছোট্ট বন্ধু log a ও হচ্ছে ধ্রুবক, ছেদক বলি আমরা, ছেদকটা হচ্ছে c, ছেদকটা কি বলো? c। এবার দেখছো ভাইয়া আমাদের ইকুয়েশনটা কোন ফর্মে ছিল? কি একটা ভাইয়া কমপ্লেক্স ফর্মে ছিল, যেটাকে তোমরা একটু এফোর্টস দিয়ে সেটাকে তোমরা কি করে ফেললা বলো? একদম গ্রাফে প্লট করার মতো একটা অবস্থাতে নিয়ে আসলা, ঠিক আছে? এবং আমরা কিন্তু প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করে করে দেখছি। আমার y অক্ষ বরাবর log k ছিল, আমি এমনভাবে সাজাইছি যেন আমার বাম পাশে log k থাকে, এটা হচ্ছে আমার y। আমার x অক্ষ বরাবর 1/t আমি এমনভাবে সাজাইছি যেন আমার x অক্ষ বরাবর কি থাকে বলো? আমরা ইকুয়েশনটা 1/t আকারে পাই। তাহলে 1/t যেটা আমার x এর যে সহগটা, দ্যাট ইজ মাইনাস ইএ বাই 2.303 r,
এই পার্টটা হচ্ছে এখানে ঢাল, ইংলিশে আমরা এটাকে বলে থাকি স্লোপ। কি বলি বলো? স্লোপ। এবং লগ এটা হচ্ছে এখানে সি। তাহলে আমাদের এখানে বন্ধু ঢাল কত পেলাম বলো দেখি? আমাদের এখানে ঢাল এম সমান হলো মাইনাস ইএ বাই 2.303 আর, মানে এক্সের যে সহগটা সেটাই হচ্ছে এখানে ঢাল। সো ঢালটা কি আসছে এখানে দেখো নেগেটিভ। ঢাল নেগেটিভ হলে কি হয়? একটু আগে তোমাদের দেখায় নিয়ে আসছি, ঢাল যদি নেগেটিভ হয় তাহলে কি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ করে না স্থূলকোণ করে? স্থূলকোণ। দেখো ভাইয়া এই যে এটা হলো সেই স্থূলকোণ, এই যে দেখো এই যে এটা স্থূলকোণ। এটা স্থূলকোণ কেন বলো দেখি বন্ধু? কারণ আমাদের এখানে ঢাল যেটা সেই এম হচ্ছে নেগেটিভ মাইনাস ইএ বাই 2.303 আর মাইনাস ইএ বাই 2.303 কি বলো? আর। সো যেহেতু ঢালটা হচ্ছে নেগেটিভ, সুতরাং আমাদের কি হবে বলো? ঢাল যেহেতু নেগেটিভ, এটা কি কোণ উৎপন্ন করবে বলো? স্থূলকোণ উৎপন্ন করবে। মনে থাকবে, ঢাল নেগেটিভ দেখে কি উৎপন্ন করবে? স্থূলকোণ। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে এবার জিজ্ঞেস করতে পারো, যে কারো যে কোনো প্রশ্ন, ঠিক আছে? ওকে, হ্যাঁ বন্ধু বুঝতে হবে ভাই, বুঝলে কোনো ব্যাপার না, সব কিছু সহজ হয়ে যাবে বুঝলে বন্ধু, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ 1/t না থেকে যদি t এর সঠিক হইতো সেক্ষেত্রে কি সমীকরণটা চেঞ্জ করে করা যাইতো এখানে? না, করা যাইতো না, সেক্ষেত্রে সব কিছুই চেঞ্জ হইতো, ঠিক আছে? তখন তো লগকে তো উপরে আসতো না, 1/t আর লগের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না? এখানে উপরে, এখানে টি তো নিচে, তখন উল্টায় যেত না সব কিছু, ঠিক আছে? এই যাক, সো দেখো খেয়াল করে, মোটামুটি এই হলো আমাদের কি বলো একটা ফাংশনের সরলীকরণ, যেটা তোমাদেরকে করানো হয়েছে অনেকটা আরিফ ভাইয়ার রিকোয়েস্টে। হি ওয়াজ রিকোয়েস্টিং মি যে আমি যেন তোমাদেরকে কিভাবে এরকম ইকুয়েশনকে ইজি করে সেই জিনিসটা যেন একটু দেখাই। পারবো না আমরা সেমভাবে? কেউ কি ভ্যান টফের সমীকরণটা বলতে পারো দেখি যারা ক্লাসে আছো বন্ধুরা? ভ্যান টফের সমীকরণ, আরহেনিয়াসেরটা তো দেখলাম, এবার ধরো নাম কি বলো? ভ্যান হফের সমীকরণ। কেউ কি জানো ভ্যান হফের সমীকরণ? ভুলে গেছি। ভুলে গেছো? ভুলে গেলে তো পরীক্ষায় পারবা না। মনে থাকে না ভাই, মনে রাখতে হবে, ঠিক আছে? জীবন যৌবন সব যাবা ভুলে, এই যে পরীক্ষা, এই যে এইচএসসি লাইফ, ঠিক আছে? এখন যদি এগুলো মনে রাখতে পারো জীবনে কাজে দিবে, আদারওয়াইজ পরবর্তীতে মানে আশঙ্কাজনক সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম মনে হয়েছিল যে লগ কেপি সমান কি ছিল? মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 RT প্লাস মনে হয়েছিল হলো ধ্রুবক, ঠিক আছে? তোমরা ভালো বলতে পারবা, ঠিক আছে? লগ কেপি সমান মাইনাস ডেল এইচ বাই 2.303 RT প্লাস ধ্রুবক, এই টাইপের ছিল। সো তোমরা এখান থেকেও কিন্তু ওই রকমভাবে গ্রাফ আঁকতে পারবা, ঠিক আছে? এখান থেকেও তুমি যদি গ্রাফ আঁকো, সো ওই সেমভাবে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর কি বলো? লগ কেপি, এক্স অক্ষ বরাবর কি বলো? 1/t। সো তুমি তখন এটাকে এমনভাবে সাজাবা, বাম পাশে লগ কেপি, ডান পাশে মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর ইন্টু কি বলো? 1/t প্লাস হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? প্লাস কি বলো? ধ্রুবক। তাহলে এবার কি বুঝতে সমস্যা আর কারো কোনোটা? খেয়াল করো, এই যে লগ কেপি, এই লগ কেপি এখানে কি y, এই যে 1/t এখানে কি x, 1/t এর সাথে যে পার্টটা আছে মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড বাই 2.303 আর এটা হচ্ছে স্লোপ m, আর ধ্রুবক তো জানোই বন্ধু, ধ্রুবকটা কি বলো? c, ঠিক আছে?
কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলো তো ভাইয়া? এখানে একটা প্রবলেম আছে, আমি দেখতেছি, তোমরা বলতে পারবা কেউ? হ্যালো, বলতে পারতেছো না? ডেল্টা এইচ কি? ডেল্টা এইচ হচ্ছে বলো তোমার কিসের তাপের পরিবর্তন? পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, তাপের পরিবর্তন। ডেল্টা এইচ এর তো দুই টাইপের ভ্যালু হয়, রাইট? এক্সোথার্মিক আর হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য, ঠিক আছে? তাপ উৎপাদী আর হচ্ছে তাপহারী বিক্রিয়াতে। সো যেমন দেখো এতটুকু তোলা হয়েছে সবার, বলো ভ্যান টফের সমীকরণে এতটুকু কি তোলা হয়েছে? জি ভাইয়া তুলেছি। আচ্ছা, তো যদি তোলা হয়ে থাকে তাহলে দেখো এখানে, তাহলে আমাদের ঢাল কত আসছিল মনে আছে? ওখানে আমাদের ঢাল এম আসছিল মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর, ঠিক আছে? ঢাল এম আসছিল হচ্ছে এটা। আচ্ছা ওকে, এখন দেখো ঢাল যে এটা আসছে আমাদের তো দুই টাইপের ভ্যালু হবে, রাইট? এক্স অক্ষ বরাবর 1/t, ওয়াই অক্ষ বরাবর লগ কেপি, ঠিক আছে? আমি কেন আঁকতেছি একটু পরে টের পাবা, অনেকে হয়তো অলরেডি পাচ্ছ। এক্স অক্ষ বরাবর 1/t, একটা সূক্ষ্ম কোণ আসবে, একটা স্থূল কোণ আসবে। হ্যাঁ ভেরি গুড। সো আমরা ধরো ঢাল তো জানি। সো ফার্স্ট অফ অল তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেল্টা এইচটা কি আসবে? নেগেটিভ। সো নেগেটিভ মান যদি তুমি এখানে বসাও, তুমি এম এর মান কি পাবা বলো? পজিটিভ, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস আসবে, তো তখন সেটা কি কোণ উৎপন্ন করবে বলো? সূক্ষ্ম কোণ। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। আর ভাবো যদি তুমি তাপহারী বিক্রিয়া কনসিডার করো, তাপহারী বিক্রিয়াতে ডেল্টা এইচ এর ভ্যালু আসবে পজিটিভ। তো তুমি যদি প্লাস মানটা এখানে বসাও তুমি পাচ্ছ কি বলো? নেগেটিভ। তুমি যখন নেগেটিভ পাবা সে কি কোণ উৎপন্ন করবে বন্ধু? স্থূলকোণ। সো দুইটা, এই গ্রাফটা দুইটা বিক্রিয়ার জন্য, দুই টাইপের বিক্রিয়ার জন্য ডিফারেন্ট হবে, ঠিক আছে? আমরা ফার্স্টে এখান থেকে কি বলো গ্রাফের ফরমেশনে নিয়ে আসছি এবং এরপর আমরা এখান থেকে আসলে গ্রাফ আঁকছি, ঠিক আছে? সো যদিও এগুলা কেমিস্ট্রির পার্ট, বাট ম্যাথমেটিক্সে অনেক দেখা হয়, তো একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ শিওর, কোশ্চেন বলো। এই যে প্রথম গ্রাফটা আছেন তাপ উৎপাদী, ওইটা একটু সেলফিত অংশ থেকে উপর থেকে টানে না, উপরের দিকে? তুমি হ্যাঁ বলো, উপরের দিকে টানবো মানে? মানে যে সিলেক্টিভ অংশ সি, ওইটা রাইখে আমরা সি সম্পর্কে জানি না, তোমরা না ভাইয়া মানে যেগুলা অপ্রয়োজনীয় জিনিস সেগুলা নিয়ে পেঁচাও, ঠিক আছে? এই জিনিসটা আমার একটু অপছন্দের ভাইয়া। খেয়াল করো তুমি, তোমার দরকার হচ্ছে এটা বোঝা যে আসলে সূক্ষ্মকোণ কখন হয়, স্থূলকোণ কখন হয়। আমরা তো সি এর ভ্যালুটা এখানে জানি না, আমি কখন বলতে পারতাম বলো? যদি আমি এই ধ্রুবকটা আগে থেকে জানতাম তখন আমি তোমাকে স্পেসিফিক্যালি বলতে পারতাম। সো এটা বেসিক্যালি আসলে আমি নিজেও জানি না এটার ভ্যালু কত, ঠিক আছে? ওইটা হইতে পারে এমন যেটা আমার পার্সোনাল অবজারভেশন, বিক্রিয়া ভেদে এই ধ্রুবকের মান অবশ্যই চেঞ্জ হয়, সব বিক্রিয়ার জন্য সেম না। যদি সেম থাকতো অবশ্যই কোনো না কোনো একটা ভ্যালু দেয়া থাকতো। তোমার যেটা বেসিক্যালি বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে কেন গ্রাফটা এরকম হয়, এখানে কেন গ্রাফটা এরকম হয়, এবং সেই জিনিসটাই আমরা একদম পার্ট বাই পার্ট স্টার্টিং ফ্রম দ্য ইকুয়েশন আমরা কীভাবে প্লট করব সেই জিনিসটা কিন্তু আমরা দেখায় আসছি। এখন এইটা ওই যে বললাম ছেদকের ভ্যালু না জানলে এটা কোন জায়গাতে ছেদ করবে এটা আমি কেন, কোনো ম্যাথমেটিশিয়ানই বলতে পারবে না, বুঝতে পারছো? তোমাকে অবশ্যই কি জানা লাগবে? ছেদকের ভ্যালু জানা লাগবে। এই ছেদকের ভ্যালুর উপর প্লাস মাইনাস যেটাই হোক না কেন, কম হইতে পারে বেশি হইতে পারে, ঠিক আছে? আমাদের উচিত না মৌলিক বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া। আমরা তোমাকে বুঝাইতে পারবো না ভাইয়া, সূক্ষ্ম চিন্তা করা ভালো, বাট যে জিনিসগুলো তোমার হাতে না, সে মানে তোমার হাতে নাই সেগুলো তুমি কন্ট্রোল করতে পারবে না, বুঝছো? মৌলিক জিনিসগুলোতে বেশি গুরুত্ব দাও। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সি নিয়ে চিন্তা করতেছিলাম বলে কোশ্চেনটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বাট ও কিন্তু কোশ্চেন ভালো করছে যে সি এর ভ্যালু যদি তুমি না জানো তো তুমি তো কখনোই এটা বুঝবে না যে জিনিসটা কোন জায়গাতে ছেদ করবে। কিন্তু তোমাকে এটা মেইনলি বুঝতে হবে কেন এখানে সূক্ষ্মকোণ হলো,
কেন এখানে কি হইলো বলো, স্থূলকোণ হইল। ঠিক আছে, খেয়াল রাখো। ডান। আসো তাহলে আমরা এরপর আর কি দেখতে পারি। ঠিক আছে, একটা রিকোয়েস্ট ছিল হচ্ছে বৃত্ত নিয়ে যেন কিছু বলি। ঠিক আছে, সো বৃত্তর একটা দিয়ে আমি অনেক কিছু বলে ফেলতে পারি। বৃত্ত, আসো দেখি একটু বৃত্ত দেখাই। ঠিক আছে, জনগণের সুযোগ পেলে আবদারের কোনো শেষ নাই। ঠিক আছে, সো যাই হোক, বৃত্ত কে বলতে পারো বৃত্তের সংজ্ঞা কি? ছোটবেলায় পড়ছো না? এই যেখানে দেখো মনন লেখাটা কিন্তু একটা বৃত্তের মধ্যে মনে হচ্ছে, রাইট? ঠিক আছে, তো মননই লেখা না? হ্যাঁ, একটা বৃত্তের মধ্যে। বৃত্তের সংজ্ঞা আসলে কি কে বলতে পারি আমরা? বলো বন্ধু। কোন একটা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে একবার ঘুরে আসলে, হ্যাঁ, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে যে তার চারিদিকে ঘুরে বক্ররেখা। আসলে, হ্যাঁ, ঘুরে আসলে মানে কি? ঠিক আছে, চলে যে আবদ্ধ বক্ররেখা, ওকে আমরা কি বলি বলো? বৃত্ত বলি। ঠিক আছে, যেমন ধরো বৃত্তের একটা ফিক্স করা একটা কি থাকবে বলো? কেন্দ্র থাকবে, ধরে নিলাম AB, আর একটা কি থাকবে? ব্যাসার্ধ থাকবে। বৃত্তের কেন্দ্র থেকে কি বলো? তার পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। ঠিক আছে, সো আমাদের থিম কি ছিল? একটা থিম হলো তোমার কেন্দ্র যদি AB আর ব্যাসার্ধ আর হলে বৃত্তের সমীকরণ কত হবে বলো? x মাইনাস a হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস b হোল স্কোয়ার সমান r স্কোয়ার। ঠিক আছে, এটা একটা জানি, এটা আমরা ছোটবেলা থেকে জানি। আচ্ছা, এরপরে হচ্ছে চিন্তা করো যদি কেন্দ্র 0 0 হইতো, তাহলে ইকুয়েশনটা কি হবে বলো দেখি? কেন্দ্র 0 0 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার আর স্কয়ার r স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। ঠিক আছে, কেন্দ্র যদি কি হইতো বলো? 0 0 হইতো। ঠিক আছে, এই দ্রুত লেখো ভাইয়া যারা লিখতেছো। আমি তোমাদেরকে এখান থেকে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কয়েকটা জিনিস বের করে দেখাই তোমাদের জন্য। কম্পারেটিভলি বৃত্ত যখন করবা ইজিয়ার লাগবে জিনিসগুলা। ঠিক আছে, আমরা যখন হয়তো বৃত্ত করব সেই জিনিসগুলো ইজিয়ার হবে। ঠিক আছে, এই বুঝা যাচ্ছে? সাজিদ, চন্দ্রমা ভাইয়া বোঝা যায় ভাইয়া? হ্যাঁ 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 জি ভাইয়া বুঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলভিয়া বুঝতেছো তুমি ভাইয়া? নাবিল? জি ভাইয়া। বাকিরা ঘুমিয়ে গিয়েছে, যাই হোক। আচ্ছা আসো, সো এই হলো কথা। এবার দেখো বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে আমরা যাই। ঠিক আছে, বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান কত বলো? 0। এটা হচ্ছে বৃত্তের কি বলো? সাধারণ সমীকরণ। সরল রেখার যেমন কি y = mx প্লাস c, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখান থেকে এই বৃত্তের কেন্দ্র বের হয়। কেন্দ্রের শর্ত কি জানো? x স্কয়ার y স্কয়ারের সহগ যদি 1 হয়, x আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করা লাগে। তো দেখো এখানে x স্কয়ার সহগ 1, y স্কয়ারের সহগ 1, x এর সহগ 2g, -2 দিয়ে ভাগ করলে -g, y এর সহগ 2f, -2 দিয়ে ভাগ করলে -f। কেন্দ্র এবং এখান থেকে কি পাবো বলো? ব্যাসার্ধ হবে হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। কেন্দ্র আর কি পেলাম? ব্যাসার্ধ পেলাম, রাইট? আচ্ছা, এরপরে খেয়াল করো, আমি ফিগারের মধ্যে একে দেখাই ভাইয়া। ধরো এই একটা অক্ষ আঁকলাম এবং এই একটা বৃত্ত। ঠিক আছে, আচ্ছা, সো এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করছে বন্ধু? খেয়াল করো, এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে এতটুকু। নাম কি বলো? AB।
ঠিক আছে। আচ্ছা, তাহলে বৃত্তটার খেয়াল করো, এই যে বৃত্তটা সেটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করছে, এ বি। তাহলে এখানে আমরা এটা বলতে পারি এক্স অক্ষের ছেদকৃত অংশ, এক্স অক্ষের ছেদকৃত অংশ তোমার এ বি সমান হবে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষের ছেদকৃত অংশ। এবার আসো ওয়াই অক্ষ থেকে সে কতটুকু অংশ ছেদ করছে বলো, এতটুকু, নাম দিলাম সিডি। তাহলে এখানে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ সেটা কত বলো, সিডি হবে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এটা কিসের অংশ বলো, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। ঠিক আছে, এই ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, ডান, ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে এবি সমান কত বলো, 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ওয়াই অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে সিডি কত, 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। দুটো কিন্তু সেপারেট পার্ট। ঠিক আছে, এবং দেখো এই যে এই পার্টটুকু হলো আমরা যে অংশটা ছেদ করি, ওয়াই অক্ষ থেকে যে পার্টটা ছেদ করে, আর এই পার্টটা হলো যেটা এক্স অক্ষ থেকে ছেদ করে। এখন বলো তো কখন ছেদকৃত অংশ শূন্য হয় ভাইয়া, কে বলতে পারো ছেদকৃত অংশটা কখন শূন্য হবে? মূলবিন্দুগামী হলে না, কেন্দ্র 0 না, যখন এক্স অক্ষের উপরে থাকবে অথবা শুধু ওয়াই অক্ষের উপরে থাকবে। না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে। একত্রে স্পর্শ করবে। একত্রে স্পর্শ করলে। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা। হ্যাঁ, এতক্ষণ লাগলো কেন? ঠিক আছে, যদি আমরা স্পর্শ করে কোন একটা সরল রেখা ধরো, ঠিক আছে, ধরো সরল রেখা বলতেছি বৃত্ত, এটা জানতাম ভাইয়া, কিন্তু মুখে আসতেছিল না, এর জন্য দেরি হয়ে মুখে গেছে। আসতেছিল না। আচ্ছা ঠিক আছে বন্ধু, সমস্যা নাই। ঠিক আছে, মধ্যে মধ্যে এরকম হয় বন্ধু, কোনো সমস্যা নাই। বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, বৃত্ত এক্স অক্ষকে কি করলে বলো, স্পর্শ করলে। কাকে বলো? এক্স অক্ষকে। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে বলো দেখি ভাইয়া আমাকে। ধরো এই হলো বৃত্তটা, ঠিক আছে, সে স্পর্শ করছে কাকে? এক্স অক্ষকে। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করো এক্স অক্ষ, মূলবিন্দু 0, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, তো এখানে হলো কেন্দ্র, কেন্দ্র কত বলো বন্ধু? কেন্দ্র হলো এ কমা বি। ঠিক আছে, কেন্দ্র হচ্ছে এ কমা বি। তাহলে এখান থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে এই এতটুকু ডিস্টেন্স হবে এ, খাড়া ডিস্টেন্সটা হবে বি। ঠিক আছে, তাহলে এক্স অক্ষকে যদি ছেদ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে, সরি ছেদ না, এক্স অক্ষকে স্পর্শ করলে, দেখো আমরা কিছুক্ষণ আগে দেখতেছিলাম এক্স অক্ষের যে ছেদকৃত অংশ সেই পার্টটা কত, এক্স অক্ষকে থেকে সে কি করছে, নিচের এক্স অক্ষের নিচে নামলে সেটা হচ্ছে ছেদকৃত অংশ। তো সে তো কি করে নাই বলো, কোনো ছেদই করে নাই। তাহলে এখানে আমরা কি বলতে পারি বলো, এক্স অক্ষকে স্পর্শ করলে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি সমান 0। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো জি স্কোয়ার সমান কত বলো, সি। জি স্কোয়ার সমান কত বলো, সি পাবো। আচ্ছা, এটা হচ্ছে যখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। কাকে? এক্স অক্ষকে স্পর্শ। ঠিক আছে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা এই কাহিনীটা লিখতে পারি, রাইট? আচ্ছা,
আরেকটা কি করা যায় ভাই, ভাবো তো, এই যে এক্স অক্ষকে যখন স্পর্শ করছে, বলো তো এখানে ব্যাসার্ধ কোনটা? আমি চিত্রের মধ্যে দিয়ে রাখছি, তুমি শুধু দেখে দেখে বলো। ব্যাসার্ধ হচ্ছে বি। বি, বি এ না, বি বন্ধু। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমি কি কথা বলতে পারি, কেন্দ্রের কোটি হলো ব্যাসার্ধ। ভেরি গুড। এক্স কে বলা হয় ভুজ, ওয়াই কে বলে কোটি। কেন্দ্রের কোটি বলা উচিত না, কেন্দ্রের কোটির পরম মান, কেন্দ্রের কোটির পরম মান হলো ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এক্স অক্ষ যদি বুঝি, ওয়াইটাও সেম ভাবে বুঝতে পারবো। সো এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি, কোটি মানে কি বন্ধু বলো? কোটি মানে কি? ওয়াই। ঠিক আছে, এই কোটি মানে কি বলো? ওয়াই। কেন্দ্রের কোটির পরম মান, ঠিক আছে, কোটি মানে কি? ওয়াই। ঠিক আছে, পরম মান কথাটা আমি কেন বললাম দেখি, কে বলতে পারে আমার? ব্যাসার্ধ মাইনাস ওইটার মান নেব দেখে পরম মান বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যাসার্ধ তো একটা ভাইয়া কি বলবো, নন নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, নন নেগেটিভ। ঠিক আছে, সো ব্যাসার্ধ নন নেগেটিভ ভ্যালু দেখে আমরা কি লিখছি বলো? পরম মান। অর্থাৎ এটা কি হইতে পারবে না, ধরো তোমার বিন্দু, বিন্দুর স্থানাঙ্ক তো নেগেটিভ হইতে পারে, পারে না? ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কি মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। আমি আসলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বলতেছিলাম। সো আমাদের ওয়াইয়ের ভ্যালু তো নেগেটিভ হইতে পারে, কোটি তো নেগেটিভ আসতে পারে, কিন্তু ব্যাসার্ধ কখনো কি আসবে না, নেগেটিভ আসবে না, রাইট? সেই জন্য আমরা বলবো কেন্দ্রের কোটির পরম মান হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে। সো সেম ভাবে আমরা যদি উল্টাটা বলি, ঠিক আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে বন্ধু বলো দেখি? এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। দাঁড়াও, ঠিক আছে, হ্যাঁ দুইটা শর্ত লিখতে হবে বন্ধু, যে বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে, এই বোর্ডটা আমার জন্য নতুন তো, হাতের লেখা সুন্দর করে লেখা যায় না, ঠিক আছে, আদারওয়াইজ আমি আরো সুন্দর করে লিখতে পারতাম। ঠিক আছে, দেখো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে, মানে আমার জন্য নতুন, বোর্ড নতুন না, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে তো ছিল জি স্কয়ার সমান সি, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে বন্ধু বলো? এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি সমান সি, এফ স্কয়ার সমান সি হবে। আর ব্যাসার্ধ কি হবে বন্ধু বলো দেখি? সেম ভাবে ভুজের পরম মান। ভেরি গুড। ঠিক আছে, যদি তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি লিখবো বলো? কেন্দ্রের ভুজের পরম মান, কেন্দ্রের ভুজের পরম মান হবে বৃত্তের কি বলো? ব্যাসার্ধ। বুঝতে পারছো ভাইয়া? কেন্দ্রের কিসের বলো? ভুজের পরম মান হবে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই সেই হলো কথা। এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটির পরম মান হবে ব্যাসার্ধ, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কি বলো? কেন্দ্রের তোমার ভুজের পরম মান হবে ব্যাসার্ধ। সো বেসিক্যালি এই জিনিসগুলো মোটামুটি কিন্তু সুন্দর, দেখো যদি বুঝো তুমি, তোমার জন্য এতটা কিন্তু কঠিন না। কি বলো, সবাই বুঝতে পারতেছো ভাইয়া? জি ভাইয়া। যাক বন্ধু, একটু বুঝতে হবে এই জিনিসগুলো, আশা রাখি বুঝতে পারলে আর কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আচ্ছা, ডান। সো এই এতটুকু পর্যন্ত আমাদের সময়, ঘড়ি বলতেছে আমরা একটু পড়াশোনা করছি অলরেডি মোটামুটি আজকে। ঠিক আছে, সো আমাদের ফাউন্ডেশন ক্লাসের আজকে ম্যাথ পার্টটা আমরা এখানে শেষ করতে চাই। ঠিক আছে মামা? ভাইয়া, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। একটা কোশ্চেন আমি তো ইনবক্সে দিছিলাম অসমতা। আচ্ছা, দেখবো। ঠিক আছে ভাইয়া, তো অসমতা আমাদের সিলেবাসই তো না, অসমতা কেন করব আমরা এখন আপাতত? ঠিক আছে, আমাদের কি বলা ছিল? যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন। ঠিক আছে, একটু আসে। আচ্ছা, দেখবো যখন বহুপদী ইনশাআল্লাহ করব। তো যেটা বলবো ভাইয়া, আমাদের ম্যাথের ফাউন্ডেশন পার্টটা এতটুকু ছিল,
আমাদের ক্লাসগুলো আমরা অনেকটাই ভাইয়া উদ্ভাসের সিকোয়েন্সিয়ালি নিব ভাই। যদি তোমরা কেউ উদ্ভাসে পড়ে থাকো তাহলে যেন তাদের উপকার হয় ওই সিকোয়েন্সে গেলে, ঠিক আছে। আর অন্যান্য সাবজেক্টগুলো আমরা চেষ্টা করতেছি এইভাবেই অ্যারেঞ্জ করার, তাহলে যেন কারো সমস্যা না হয়, সবাই যেন একই জিনিস একবার পড়ে যেন দুই জায়গাতেই কাজে লাগাইতে পারো মোটামুটি। ওরা একটা পড়াইলো আমরা একটা পড়াচ্ছি, তুমি আসলে কনফিউশনে চলে যাবা যে কোনটা আসলে আমরা আগে পড়বো বা কোনটাকে বেশি প্রায়োরিটি দিব, রাইট। সো সেক্ষেত্রে আমার তোমাদেরকে সাজেশন হচ্ছে, তোমাদেরকে কিন্তু বলে দিছি কোন 5টা জিনিস পরপর করতে হবে, সেই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। আর সিকোয়েন্সিয়ালি পড়বা, রেগুলার পড়বা, প্লাস হচ্ছে পেন্ডিং রাখবা না কোনো কিছু, কোনো ক্লাস মিস করবা না। অবশ্যই ক্লাস রেকর্ড না করে লাইভ করবা, লাইভে করবা, লাইভে কোশ্চেন করা যায়, ঠিক আছে। অবাঞ্ছিত অযাচিত কোশ্চেন আমি অপছন্দ করি, ঠিক আছে। তোমরাও সবাই নিশ্চয়ই অপছন্দ করো, অনেকে ভাবে আয় দেখ পণ্ডিত, ঠিক আছে। সেই টাইপের কোশ্চেন না করে সবাই প্রপার কোশ্চেন করবা, যেগুলো আসার মতো। কোন টাইপের কোশ্চেন আসার মতো বুঝবো কীভাবে? কোয়েশ্চেন ব্যাংক দেখবো, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক দেখলে আইডিয়া করতে পারবা কেমন টাইপের কোয়েশ্চেন ওই পার্টিকুলার চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। সেই জিনিসগুলো ভালো করে দেখবা আর নিজের বেস্ট এফোর্টসটা দিবা, ইনশাল্লাহ দেখবা ভালো করতে পারবা। তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। অনেক কথা হয়েছে আজকে ক্লাসটা, ঠিক আছে। সরি বন্ধু, পরে কথা হবে পরে, ঠিক আছে। সো সব কিছু নিয়ে কথা হবে, যাদের যা যা কথাবার্তা অবশ্যই গ্রুপে লিখবা, আমি শুনবো, দেখবো, পড়বো, জানবো, জানতে হলে আরও জানাবো ইনশাআল্লাহ। আর চেষ্টা করো সবসময় ভাই হতাশ হয়ে যেও না, নাম্বার হয়তো কম পাবা, নাম্বার হয়তো বেশি পাবা, ঠিক আছে। আমরা আমাদের ওয়েবসাইট বানাচ্ছি, প্লাস হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য অ্যারেঞ্জ করা হচ্ছে কীভাবে আমরা পরীক্ষাগুলো নিব, এটা নিয়ে খুব কাজ করতেছি গতকালকে রাত্রে, আজকেও অলমোস্ট সারাদিন আমি এগুলো নিয়ে বসেছিলাম। সেগুলো নিয়ে আমরা একটা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে আসতেছি, ইনশাআল্লাহ ভালো কিছু আসতেছে তোমাদের জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মননের সাথে থাকো। দেখা হবে মেধা ও স্ফুরণে। আসসালামু আলাইকুম।